কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। সিথির মোড়ের একটি বাড়ির ঘটনা আজকে আপনারা শুনতে চলেছেন। এই পার্টিকুলার বাড়িতে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু ভয়ানক মৃত্যু ঘটেছে যা আপনাদের শিহরণ জাগাবে। ভয়ের একটা শীতল স্রোত আপনাদের মধ্যে সঞ্চারিত হবে। একটি মৃত্যুর পর শুরু হয় একাধিক মৃত্যুলীলা। কি কানেকশন সেগুলোর মধ্যে? এত ভয়, এত প্যানিক এবং জাম্পস্কেয়ার টাইপের ঘটনা আপনারা হয়তো এর আগে কখনোই শোনেননি। তন্ত্রের শর্টকর্মের প্রয়োগ রয়েছে আজকের এই ঘটনার মধ্যে। আপনারা যারা যারা কিউরিওফাইট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। উত্তর কলকাতা এবং বাংলাদেশ থেকে কারা কারা শুনছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। এবং কিউরিওফাইট আপনাদের কেমন লাগছে, কিউরিওফাইটে কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। টপ কমেন্টস যারা করবেন পরবর্তী এপিসোডের শেষে আমি তাদের নাম নেব এবং অবশ্যই শাউট আউট দেব। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌস্তভ কুমারে মারাত্মক একটি তন্ত্র সম্পর্কিত হরর পডকাস্ট আপলোড হয়েছে, যেখানে মারাত্মক একটি ঘটনা এবং তার সাথে তন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেই ভিডিওটি চেক আউট করুন। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটার, অবশ্যই চেক আউট করবেন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্য ভৌতিক ঘটনা, এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে। এছাড়া আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি আইডির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পারিজাত, কেমন আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেকদিন পর। একদম। কেসটা যেটা হচ্ছে যে তোমার সোদপুরের যে বাড়ির ঘটনাটা ছিল সেটা অনেকটা সলভ হয়ে গেছে, আর সেটা নিয়ে আমরা কিউরিওফাইটে প্রায় 6টার মতো এপিসোড করেছিলাম, কারণ ঘটনাটা এতটাই বড় ছিল। ইভেন অনেক বছরের ঘটনা, এত মাইনর ডিটেলস ছিল সেখানে। বাট দ্য থিং ইজ, মানে তুমি আমার সাথে রেকর্ডিং এর আগেও যখন কথা বলছিলে, একটা কোয়েশ্চেন বারবার মানুষের মাথায়, ইভেন আমার মাথাতেও আসে, এত মানুষ রয়েছে, ঠিক আছে, পার্টিকুলার কিছু কিছু মানুষ থাকে যার মধ্যে আমি নিজেও রয়েছি, তাদের সাথে ঘুরে ফিরে বিভিন্ন ধরনের প্যারানর্মাল, বিভিন্ন ধরনের অতিপ্রাকৃতিক জিনিসপত্র ঘটে। আর সেটা হয়তো আমাদের বার্থ চার্ট বা জন্মকুণ্ডলী যেটাকে বলে, সেখানে পার্টিকুলার কিছু গ্রহ বা নক্ষত্রের কম্বিনেশনস এর জন্য এরকমটা হয়ে থাকে। অনেকে চেয়েও ভূত দেখতে পারে না, অনেকে না চাইতেও অনেক কিছু দেখে ফেলে, যেটার মাধ্যমে তাদের জীবনটা প্রায় শেষ হতে চলে। তুমি আমাকে বলছিলে যে তোমার হাতে সময় অনেকটা কম আছে, কারণ কেউ একজন তোমাকে বলেছেন তুমি হয়তো পার্টিকুলার কিছু বছর, কিছু দিন বাঁচবে, তারপরে হয়তো থাকবে না। এই জিনিসটা অ্যাকচুয়ালি বলাটা উচিত না। যাই হোক, আমি বললেও সেরকম কোনো কিছু নেই। তার কারণ দেখো, যেদিন থেকে মানুষ জন্মায়, তুমি তো এইগুলো শুনেছো অলরেডি, তাও আমি একবার তোমাকে বলে দিচ্ছি যে মানুষের তো 3 ধরনের কর্ম থাকে। একটা দৃঢ় কর্ম, একটা অদৃঢ় কর্ম, একটা অদৃঢ় কর্ম। দৃঢ় কর্ম মানে তুমি যেটা তোমার জীবনে চেঞ্জ করতে পারবে না। তো জন্ম, মৃত্যু এবং বিয়ে, এই 3টে হলো গিয়ে এমন দৃঢ় কর্ম যেগুলো তুমি যখন জন্ম নাও তখনই ঠিক হয়ে যায়। বিশেষ করে মৃত্যুতে একেবারেই ঠিক হয়ে যায়। তুমি কতদিন বাঁচবে, কোথায় মারা যাবে, তুমি যখন মারা যাবে তোমার কি কি পরিস্থিতি থাকবে,
হুম। এবং কোন তিথিতে মারা যাবে কোন সেটা তিথিতে কোন জায়গায় এবং তোমার আশেপাশে কারা থাকবে এইগুলো। এবং আমাদের একটা খুব বলতে পারো যে এটা আমাদের অজ্ঞানতাই, অথবা আমরা পৃথিবীর যে ভোগ লালসা সেগুলোতে এতটা মেতে থাকি, এতটা মোহে মেতে থাকি যে আমরা সত্যিটা মেনে নিতে পারি না যে দেহ ধারণ করলে, যেদিন থেকে তুমি দেহ ধারণ করলে সেই দিন থেকে তোমার জীবনের টাইম বোম শুরু হয়ে গেল। বেসিক্যালি তাই। ঠিক আছে, হ্যাঁ। এবার যারা মেনে নিতে পারে আহ, তারা গতি পেয়ে যায়, যারা মেনে নিতে পারে না তাদের অনেকেই গতি পায় না। আবার কিছু কিছু আছে যারা সবকিছু জেনে নিয়েও গতি পেতে চায় না। হ্যাঁ, আই এরকম থিঙ্ক ব্যাপার আমি তোমাকে আজকের বলেছিলাম। কেসটা এই হুম, থার্ড যে হ্যাঁ, থার্ড। ক্যারেক্টারিস্টিক্সটা বললে হ্যাঁ। সেটার উপর ডিপেন্ডেন্ট। হুম। যে কিছু কিছু থাকে যারা সব জানে কিন্তু, ঠিক আছে, কিন্তু তারা গতি পেতে চায় না। এবার অনেকে হয়তো মনে করতে পারে যে অনেকের জীবনে মানে অনেকে এরকম আছে যারা কোনো বাসনা বা কোনো রিভেঞ্জ এগুলোর জন্য নিশ্চয়ই থাকে, কিন্তু এমন মানুষও থাকে যারা অকারণে, এমন অনেক কিছুই থাকে যারা অনেকেই অকারণে অনেক কিছু করে। শীতের মোড়ে একটা বাড়িতে পড়াতে যেতে, হুম। সেখানে এমন কিছু ফিল করো, দেখো বা তোমার সাথে হয়, হুম। ইভেন অনেকগুলো মৃত্যু জড়িয়ে রয়েছে এই জিনিসটাকে কেন্দ্র হুম। করে। অনেকগুলো অনেকগুলো, এবং মানে খুব নির্মম মৃত্যুগুলো। ওকে, মানে নির্মম মানে রীতিমতো টর্চার করে মারা হয়েছে। মানে আমি Okay. একজনকে চোখের সামনে মরতে দেখেছি সেই জন্য মানে আমার যাই না, হঠাৎ করে সেইখানে হয়তো আমার কপাল ছিল সেখানে গিয়ে পড়ার, তো আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। হুম। এবং তুমি আমাকে শুরুতে তুমি একটা কথা বললে এখানে, যে অনেকে চেয়েও ভূত দেখতে পারে না। হ্যাঁ, বা অনেকে চেয়েও প্রেত দর্শন হয় না। প্রেত দর্শন দেব দর্শন একই ব্যাপার। ঠিক আছে, মানে কোনো কোনো গ্রহের অবস্থান তারা দেব দর্শন বুঝিয়ে দেয়, এমনকি গুরু দর্শনও বোঝায়। কেউ গুরু দেখা পাবে কিনা সেটা তার চার্টে লেখা থাকে। কিন্তু জানো তো, এমনও এমনও ক্ষেত্র আছে, যেমন আমি আমার ক্ষেত্রেই বলছি, যে আমার বাড়িতে যখন বিভিন্ন রকম প্রেত উপদ্রব শুরু হয়েছিল, তার আগে কিন্তু আমি ভূত প্রেতে খুব একটা বেশি বিশ্বাস করতাম না। ওই বর্ষাকালে ওই সন্ধ্যেবেলা বসে বসে আলুর চপ আর মুড়ি খেতে খেতে খুব শুনতে খুব ভালো লাগতো যে আচ্ছা এরকম একটা ব্যাপার হয়। হুম। এগুলো তো খুব বিশ্বাস করতাম না। এবং আমি বেশ কিছু জায়গাতেও গেছিলাম, যেমন বেগুন কোদর নামে একটা স্টেশন আছে, তুমি জানো, ঠিক আছে, সেখানেও আমি গেছিলাম। এবং আমার মনে হয় যে বার্থ চার্টে যে জন্ম, যেখানে গ্রহের অবস্থানগুলো আছে সেখানে যেরকম একটা ঘর তৈরি হয় প্রেত দর্শন হওয়ার, তেমনি সেটা একটা নির্দিষ্ট সময় অ্যাক্টিভেট হয়। মানে সময় না এলে তুমি হাজার চাইলেও দেখতে পাবে না, আমি পাইনি। ইভেন বেগুন কোতরের ব্যাপারে যেটা বলছো, আমি যতটা শুনেছি বা জেনেছি রিসেন্ট, আমরা তো এটা নিয়ে রিসার্চ করছি, হুম। আমার নিজের পার্সোনালি মনে হয় না জায়গাটা হন্টেড বলে। আমি কিন্তু কিছু পাইনি। পেন হুম। আমি 2-3 বার গেছি, কিছু পাইনি, বরঞ্চ লোকাল লোকদের কাছ থেকে আমি একটা খবর পেয়েছিলাম যে যেহেতু ওটা তখন মাওবাদী অধ্যুষিত এরিয়া ছিল, রেড করিডোরের মধ্যে পড়তো, তাই জন্য ওরা একটা স্টেশনের দুর্নাম ছড়িয়েছিল যাতে ওরা রাত্রেবেলা স্টেশনটাকে বিভিন্ন রকমের নাশকতামূলক কাজকর্মে হেডকোয়ার্টার হিসেবে ওরা ইউজ করতো। যাই হোক, আমরা টপিক থেকে অনেকটা ডেভিয়েট করে যাচ্ছি। ঠিক আছে, অনেকে কমেন্ট সেকশনে বলবে ভাই গল্পেতে আয়, ঘটনায় আয়। যাই হোক, তোমার সাথে প্রত্যেকটা পডকাস্ট একটু ডিফারেন্ট ভাবে যায়। শীতের মোড়ের যে বাড়িটাতে পড়াতে আসতে, সেখানে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা নিয়ে আজকে আমাদের এপিসোড। কি হয়েছিল পারিজাত, একটু ডিটেলসে বলো, ঠিক আছে? অ্যান্ড আমি যারা শুনছেন আজকের পডকাস্ট তাদের থেকে জিজ্ঞেস করবো, পারিজাত আর আমাকে কৌস্তবের আড্ডায় মুখোমুখি দেখতে চান কি অন ক্যামেরা? সেটা একটু জানাবেন কমেন্ট করে এখনই। কি হয়েছিল পারিজাত শীতের মোড়ের ওই বাড়িতে? দেখো, এই ঘটনাটা 2019-এর ঘটনা, ঠিক আছে। তখন সবাই জানে, শ্রোতারাও শুনেছেন, তুমি শুনেছো যে আমার বাড়িতে তখন রীতিমতো উপদ্রব চলছে, ঠিক আছে। তো তখন যেহেতু আমার পক্ষে মানে সেই সময় আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম, বাড়িতে ফিরতে একটু ভয় হতো। কেন ভয় হতো সবাই সেটা জানে। আমি পারতপক্ষে বাড়ি ফিরতে চাইতাম না, তাই যতটা সম্ভব বাইরে থাকতাম। তো আমি কিছু টিউশনই নিয়েছিলাম, অফিস থেকে ফেরোয়ার পথে পড়াতাম, ফিজিক্স আর ম্যাথ পড়াতাম। তো এরকমই সিথির মোড়ে, ঠিক সিথির মোড় না, সিথির মোড় আর লো ল্যান্ড আছে না বড়নগরে, তার মাঝখানে একটা বাড়ি আছে। ওই জায়গাগুলো খুব ঘিঞ্জি রকম, মানে অনেকটা উত্তর কলকাতার যে পাড়া আছে সেই ধরনের ধাঁচ, কেউ দেখে বুঝতে পারবে না। ওইখানে একটা বাড়িতে আমি পড়াতে যাই, ঠিক আছে। ওকে। তো সেই বাড়িতেই আমি
মানে খুব অপ্রত্যাশিত কিছু ঘটনা ফেস করেছিলাম। মানে আমার 2019-এর আগে অব্দি আমার যা যা ধারণা হয়েছিল, তার কারণ তুমিও শুনেছো, আমি সবাইকে এর আগে বলেওছি যে আমার জীবনে কিন্তু প্রেত দর্শন, যেমন আমার যে ধাত্রী মা আছে তাকে দিয়ে যেমন শুরু হয়েছিল, তেমনি আমি কিন্তু পিশাচেরও কবলে পড়েছিলাম। ঠিক আছে, যাকে অনেকে ডেমনিক এন্টিটি বলে। হুম তো আমার আমার দুটোরই এক্সপিরিয়েন্স ছিল, যে প্রেত কিভাবে কিরকম হয়, তার কি কি চরিত্র থাকতে পারে, পিশাচ কিরকম হয়, তার কি কি চরিত্র থাকতে পারে। হুম হ্যাঁ, কারণ এক্সপিরিয়েন্সের উপরে সেটা বোঝা গেছিল। কিন্তু এই বাড়িটা এমন একটা জায়গা ছিল, এই বাড়িতে এমন কিছু কিছু ঘটনা ঘটেছিল, মানে আমি যাওয়ার 2 বছর আগে থেকে, এবং আমি যতদিন পড়াচ্ছিলাম, আমি বাড়িটাতে প্রায় 1.5 বছর মতো পড়াই। হ্যাঁ, 1.5 বছর মতো পড়াই। তার কারণ আমার তখন হয়তো পড়ানোর দরকার ছিল, সেরকম আমার কাছে অন্য কিছু ছিল না। তো ওই বাড়িটাতে এমন এমন ঘটনা ঘটেছিল না, যেগুলো আমার এই যে ডেফিনেশন যে আছে, এই যে আমার অভিজ্ঞতা যে আছে, অভিজ্ঞতাকে মানে একদম মাটিতে মিশিয়ে দিয়েছিল কিরকম? তখন। যেমন দেখো, তাহলে তোমাকে শুরু থেকে বলি হুম ব্যাপারটা। হুম হুম তো এই যে বাড়িটার কথা বলছি, বাড়িটার আগে একটু স্ট্রাকচারটা দিয়ে দেওয়া তোমাকে দরকার, তাহলে লোকে বুঝতে পারবে যে কিরকম। বাড়িটা একটা 3 তলা বাড়ি। 3 তলা মানে না, 4 তলা বাড়ি, মানে 3rd ফ্লোর অব্দি, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, হ্যাঁ ঠিক। তো এই বাড়িটা দেখবে বড়নগরে যে বাড়িগুলো থাকে বা উত্তর কলকাতায় যে বাড়িগুলো থাকে, তারা কিন্তু খুব বেশি চড়া হয় না, কারণ জায়গার অভাব হয়। লম্বা হয়, মানে সামনে পিছনে লম্বাটা হয়, কিন্তু চাপা হয়। হুম তো এই বাড়িটাও সেরকম ছিল, একটা ঘিঞ্জি টাইপের ছিল, এবং বাড়িটা মানে আগে কোনো তাদের পূর্বপুরুষ আগে তৈরি করেছিল, তারপরে যারা উত্তর পুরুষ আছে তারা সেভাবে ওপরের দিকটা তৈরি করেছে, তাই জন্য বাড়ির নিচের দিকটা স্ট্রাকচার এক ধরনের, উপর দিকটা স্ট্রাকচার এক ধরনের, যেরকম হয়। তো ব্যাপার হলো যে এই যেদিন আমি বাড়িটা প্রথমে তো খুঁজে পেতে আমার খুব অসুবিধা হয়েছিল, কারণ লোল্যান্ডের মতো এলাকা, প্রচুর গলি আছে ওখানে। তো যখন আমি বাড়িটা খুঁজে পেলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিল। তো আমি প্রথম যখন বাড়িটার মানে দেখবে অনেক বাড়িতে সিস্টেম থাকে না, যে ওপর থেকে তোমার ওগুলোকে ব্যাগের মধ্যে করে চাবি দিয়ে দেয়, যে হুম নিচ থেকে হুম দরজা খুলুন, হুম ওরকম। হুম তো এই বাড়িটার যে বাড়ির যে মালিক যারা, তারা 2 ভাই ছিল। হ্যাঁ, বড় ভাই থাকতো মাঝের তলায়, ছোট ভাই থাকতো উপরের তলায়, তার উপরে ছাদ, একতলায় কিছু ভাড়াটে থাকতো। ঠিক আছে। তো ব্যাপার হলো যে যখন আমাকে তখন প্রায় অন্ধকার হয়ে এসেছিল, যখন 7:30 এরকম হয়ে গেছিল যখন আমাকে দিয়েছিল। তো আমি যখন বাড়িটার নিচের তলা দরজাটা খুলে হুম যখন ভেতরে ঢুকলাম, ঠিক আছে, প্রথমত তো প্রচন্ড ছোট জায়গা, মানে একটা খুব চাপা জায়গাতে যদি ভাড়াটের জন্য ঘরও করতে হয়, সিঁড়ি তৈরি করতে হয়, তাহলে বুঝতেই পারছো সিঁড়িগুলো সেই প্রায়, মানে এত উঁচু উঁচু সিঁড়ি যে তুমি যদি মানে টর্চ লাইট ফেলে না হাঁটো সে সিঁড়িতে ওঠো। মানে তুমি ধরো আমাদের বাড়িতে নর্মাল যেরকম সিঁড়িগুলো হয়, সামনে একটা পা দিলাম, ওরকম না, মানে দুটো সিঁড়ি মিলিয়ে একটা সিঁড়ি উঁচু, এত বড় বড় উঁচু উঁচু, খুব সংকীর্ণ জায়গাটা। হুম বাড়িটা একটা পিকুলিয়ার ব্যাপার ছিল, মানে ঢুকেই আমি একটা জিনিস খুব অদ্ভুত লক্ষ্য করেছিলাম। আহ, প্রথম না, মানে দেখো, খুব উইয়ার্ড একটা কথা বলবো আমি এখন। হুম মানুষের গায়ের গন্ধ হয় আমরা জানি, হুম বাড়ির গন্ধ হয় কোনোদিন শুনেছো? কিরকম গন্ধ? মানে বাড়িটার একটা পার্টিকুলার গন্ধ ছিল। মানে কিরকম গন্ধ আমি তোমাকে বলবো। ধরো কোনো, মানে গন্ধ তো এইভাবে ঠিক বলা যায় না, তবু আমি একটু তোমাকে মানে বলার চেষ্টা করছি। কোন একটা ড্যাম পড়া, দেখবে বৃষ্টি বাদল পড়েছে, এরকম একটা ড্যাম পড়া সোদা দেয়াল একটা গন্ধ থাকে, জানো? হুম 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 হ্যাঁ। হালকা এবার নোনতা হয়। হ্যাঁ, এবং তার সাথে তুমি কোনো ইঁদুর মারা গন্ধ মিশিয়ে দাও, ওকে বুঝতে ওকে পারলে? মানে একটা উইয়ার্ড গন্ধ, অদ্ভুত ধরনের একটা, মানে ঠিক বলে বোঝানো যাবে না। এবং গন্ধটার উৎস না, মানে ঠিক এরকম না যে বাড়িটার ভেতরে, মানে বাড়িটার বাইরে কোথাও আছে, না তা নয়, কিন্তু শুধুমাত্র বাড়িটার ভেতরেই এই ধরনের গন্ধটা। আচ্ছা ঠিক আছে। এবং বাড়িটার সবচেয়ে বড় বিদঘুটে যে ব্যাপার, সেটা হলো গিয়ে সদর দরজা দিয়ে ঢুকলেই সামনে একটা বিরাট কুয়ো, একতলায়। হুম এবং সে কুয়োর পাঁচিল অত্যন্ত নিচু, মানে 2 ফুট পাঁচিল হবে। মানে যারা ওই বাড়িতে মানে থাকতো অভ্যস্ত নয়, তাদের মধ্যে কেউ যদি রাতে বেলা হড় হড় করে যদি মেন গেট দিয়ে ঢোকে, সে নির্ঘাত গিয়ে কুয়োর ভেতরে গিয়ে পড়বে। বুঝতে পারছি। হ্যাঁ, মানে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম, আমি হঠাৎ করে না পায়ে হোঁচট খেয়েছিলাম, হুম হোঁচট খেয়ে দেখি সামনে কুয়ো। হ্যাঁ, তো এটাও হয়তো এরকম হতে পারে যে অনেকে থাকে না যে বাড়ির উঠোনে আগে কুয়ো করতো, তারপরে তার উপরে ধরো অনেক তলা উঠে গেছে, হয়তো এরকম একটা স্ট্রাকচার, এই কুয়োটা নিয়ে একটা ব্যাপার আছে, ওকে বলবো তোমাকে। হুম তো
তো যখন আমি উপরে গেলাম, মানে ওদেরকে যখন পড়াতে আমি যখন উপরে উঠেছিলাম, আর ওদের একটা খুব, মানে আমি দেখেছি বাড়িটা একটা অভ্যেস, আহ, ওরা না মানে সিঁড়িতে কোনো আলো লাগায়নি। এটা অদ্ভুত ব্যাপার, আমি বুঝি না মানে কেন। তো পরবর্তীকালে আমি দেখেছিলাম যে ওদের যে দুই ভাই আছে, মানে যারা আর কি ওই বাড়ির যে মালিক, মানে তারা ঠিক একটু অন্ধকারে থাকতে বেশি ভালোবাসে। আচ্ছা। হ্যাঁ, মানে পরবর্তীকালে আমি বলেছিলাম যে এখানে একটা আলো লাগাবার মতো ব্যবস্থা করার জন্য, তো বলেছিল না, অন্ধকার আছে তো ঠিকই আছে। এবং এটা একটা কারণ আছে। আমি যখন উপরে গেছিলাম পড়াতে প্রথম দিন যখন, তখন অলরেডি আমার জীবনে যা যা ঘটেছে তুমি বুঝতেই পারছো। আমার না সেই সময় মানে কোথাও না কোথাও ভেতরে একটা বিতৃষ্ণা ছিল যে আমার যে সম্পর্কটা থেকে যে ধরনের আঘাত আমি পেয়েছিলাম, সেরকম একটা ধরো আঘাতের জায়গা ছিল যে আমি হয়তো সেইখানে কোনো নারীকে বিশ্বাস করতে পারতাম না, এরকম একটা প্রচ্ছন্ন ব্যাপার ছিল, হয় না, ঘরপোড়া গরু ব্যাপার সেরকম। তো যেদিন আমি প্রথম ওপরে পড়াতে গেলাম বাড়িটাতে, তো বাড়িটার মানে একটা অদ্ভুত ব্যাপার, যে গন্ধটার কথা বললাম সেটা কিন্তু থ্রু আউট বাড়িতে, মানে একতলায়, দোতলায়, তিনতলায়, এমনকি ছাদেও। মানে ছাদ একটা খোলা জায়গা, সেই ছাদেও কিন্তু গন্ধটা থাকতো। ছাদেও গন্ধ তো? ছাদেও গন্ধটা থাকতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মানে খোলা জায়গা তো এরকম গন্ধ থাকা উচিত না, ছাদেও থাকতো। তো প্রথম দিন আমি যখন ছেলেটিকে ওখানে গিয়ে যখন পড়াতে শুরু করলাম, হ্যাঁ, তখন আমি দেখতাম যে ওদের একটা, বললাম না যে অন্ধকারে থাকার অভ্যেস, যে ঘরে লোকজন আছে সেটা বাদে ওরা সমস্ত বাকি ঘর অন্ধকার করে রেখে দিত, সব বাকি ঘর। আমি জানতাম না এত কিপটে বা কি ওদের ব্যাপার। তবে প্রথম দিন যখন আমি মানে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, মানে টয়লেটে যাওয়ার দরকার পড়েছিল, যে টয়লেটটা কোন দিকে, টয়লেটটা ওদের বাড়ির দক্ষিণ দিকটা। মানে ওরা যে উপরের তলায় থাকতো, করিডোরের মধ্যে দিয়ে গিয়ে একটা কমন প্যাসেজ ছিল, প্যাসেজের পাশে দুটো ঘর, এক পাশে যে সিঁড়িটা, প্যাসেজ যেখানে শেষ হয় সেখানে ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমের শেষে হলে গিয়ে তোমার রান্নাঘর, রান্নাঘরের পিছনে হলে গিয়ে তোমার বাথরুম। তো প্রথম যেদিন আমাকে বললো ছেলেটা যে স্যার আপনি সোজা যান, এই করিডোর দিয়ে গিয়ে আপনি দেখবেন আপনার বাঁ হাতে একটা সুইচ বোর্ড পড়বে, সেটা জ্বালালে আপনি করিডোর লাইটটা পেয়ে যাবেন। তো আমি যথারীতি উঠলাম, অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছি তখন। এবার যখন আমি গেছি, আমি সুইচটার জন্য হাত রাখছি, যখন সুইচটা কোথায় আছে, সুইচটা হাতড়াতে গিয়ে হঠাৎ করে দেখবে তোমার তোমার চারপাশে অন্ধকারে একটু চোখ সয়ে যায় তো। যখন আমার চোখ সয়ে গেছে, আমি হট করে আমার একবারের জন্য মনে হলো যে রান্নাঘর যে আছে, রান্নাঘরের পাশেই বাথরুম, ঠিক আছে, ওই রান্নাঘর আর বাথরুমের মাঝখানটাতে কেউ একজন দাঁড়িয়ে আছে। মানে অন্ধকারের মধ্যে একটা লোক যে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার যেরকম হয় একদম সেরকম। আচ্ছা। এবার ওটা দেখা মাত্র আমি লাইটের, মানে হাতে হাতে কোনো লাইটটা জ্বালিয়েছি, ঠিক আছে। তো আমি তো প্রথমে তো অবাক হয়ে গেছি, আমি চমকে গেছি। আমি ভেবেছি হয়তো ওদেরই বাড়ির কেউ হয়তো বাথরুমে গেছে, অন্ধকারের মধ্যে দিয়ে চলাফেরা করতে অভ্যেস, অন্ধকারের মধ্যে গেছে ওইভাবে। এবং মানে সে স্থির হয়ে দাঁড়িয়েছে ওখানে, বুঝতে পারলে, খুব খুব বেশি হাইট হবে না, এই তোমার 5 ফুট, আমাদের মানে 5 ফুট 7-8 ইঞ্চি মতো এরকম হাইট হবে, ঠিক আছে। এবার যে আমি লাইটটা জ্বালানো দেখলাম ওখানে কেউ নেই, লাইট জ্বালার সাথে সাথে দেখলাম নেই ওখানে কেউ। তখন আমার মনে হলো অন্ধকারের মধ্যে থাকছি, প্লাস বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে, আমি ভুল ভাল দেখছি না তো। তো সেদিনের মতো ব্যাপারটা ওখানে মিটে গেল, কিন্তু আমার না মানে ভালো লাগেনি। তো এরপরে আমার সপ্তাহে 2 দিন করে ওদের বাড়িতে ওখানে পড়ানো থাকতো। তো বাড়িটা থেকে যখন আমি বেরিয়েছিলাম না, বেরোবার পরেই প্রথম দিন থেকে আমার মনে হচ্ছিল যে বাড়িটাতে কিছু স্বাভাবিক নেই, মানে কিছু একটা গোলমেলে আছে যেটা আমি ধরতে পারছি না। কোথাও যেরকম আমার বাড়িতে যে ধরনের অভিজ্ঞতা হয়েছিল, তাতে কোথাও এর আগে এছাড়াও 2-1টা বাড়ি আছে যেখানে সত্যি প্রেত ছিল। সেখানে আমি মানে আমার স্টুডেন্টদের বাড়িতে যাদের কাছে পড়াতে যেতাম, সেখানে এরকম 2-3টে বাড়িতে প্রেত ছিল, ঠিক আছে। তো সব জায়গায় ছিল এটা, এটা বলা উচিত না, মানে সব জায়গায় ছিল না, 1-2 জায়গায় সেরকম ছিল। তো সেখানে গিয়ে আমি দেখো, কিন্তু কিছু বাড়িতে প্রেতের যে ব্যাপারটা তোমার পাশেও থাকতে পারে, আমার পাশেও থাকতে পারে, ঠিক আছে। যারা ফিল করতে পারে না, মানে যাদের সেই সাইকিক টেন্ডেন্সিটা নেই, তারা বুঝতে পারবে না। তোমাদের আছে, তোমার মতো মানুষদের, বা আমার কিছু কিছু ক্ষেত্রে ফিল হয়, তারা ফিল করতেই পারে যে এখানে প্রেত রয়েছে। এবার আছে মানেই সে যে কোনো মানে পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি করছে ব্যাপারটা হতো সেরকম নয়, বাট থাকতেই পারে,
ঠিক আছে, তোমার সামনে পেছনে কি রয়েছে তুমি তো খালি চোখে সবকিছু সবসময় দেখতে পাও না। ব্যাপারটা অনেকটা হয়তো ওরকমই। অনেক সময় খালি চোখে দেখাও যায়, মানে অনেক সময় খালি চোখে কিরকম, যে ধরো তোমার সামনে ধরো একটা চেয়ার রাখা আছে, ঠিক আছে, বা তোমার সামনে ধরো একটা গাছ আছে, তো তুমি সেখানে মানে ঠিক চর্মচক্ষুতে না, তুমি যেন একটা হ্যালুসিনেটেড ওয়েতে তুমি দেখতে পাচ্ছ সেখানে কেউ একটা বসে আছে, কিন্তু তোমার আশেপাশে কেউ দেখতে পাচ্ছে না, বুঝতে পারলে? এরকম হয়। তবে আমি আমার ক্ষেত্রে দেখেছি যে মানুষ না অনেক সময় মানে রিয়েলি অনেক সময় মন কি করে না, মন অনেক প্রজেকশন করায়, মন অনেক কিছু ভুল দেখায়। ধরো তুমি যদি কোনো মানুষ যদি 10টা ঘটনা দেখে থাকে কোন একটা জায়গায়, ধরো প্রীতির, তার মধ্যে হয়তো 6টাই হয়তো ফলস, 6টা তার মন তার সাথে খেলেছে, আর 4টা হয়তো আসল। হ্যাঁ, তো কিন্তু এই বাড়িতে আমার সেরকম মনে হয়নি, এই বাড়িতে কিন্তু আমার সেরকম মনে হয়নি, মানে বাড়িটাতে এই কিছু একটা ছিল যেটা আমি ধরতে পারছিলাম না, যে কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, ফার্স্ট দিন ওরকম টাইপের ব্যাপারটা, ফার্স্ট দিন ওরকম টাইপের ব্যাপার হলো। তারপর কি হয়? সেকেন্ড দিন ঠিক ছিল, তৃতীয় দিনে না, এবার ওদের যে বাড়ির আবার যখন পড়াতে গেছি, ওদের বাড়ির কি আছে যে ভাড়াটেরা যে থাকে, আর যে তোমার যে দোতলা 3 তলা আছে, তার মাঝখানে একটা কলাপসিবল গেট আছে সিঁড়িতে, যেটা ভাড়াটেরা চট করে উপর না উঠতে পারে। এবার আমি যখন সে সিঁড়িতে উপরে উঠছি, আমি দেখি যে সিঁড়ির মাথাতে, মানে আমি যে সিঁড়িতে উঠছি কলাপসিবল গেটটা খুলে, সে সিঁড়ির মাথাতে একটা সাদা বিড়াল বসে আছে, ঠিক আছে, তাকে হয়তো বাড়িতে ঢুকে গেছে কোন রকম ভাবে এরকম। হ্যাঁ, সেদিন আলোই ছিল, সেদিন আমি তাড়াতাড়ি চলে গেছিলাম, সন্ধ্যা টাইপের ছিল, আলো ছিল। হ্যাঁ, তো দেখলাম সাদা বিড়াল বসে আছে। এবার আমি যেই তাকিয়েছি, ঠিক আছে, বিড়ালটার দিকে, এবার থাকে না যে বিড়ালটা দৌড় মারে, তাই তো, যে তুমি ধরো কোন একটা জায়গায় উঠেছো, বা কেউ কোনো বিড়াল ধরো চটকে ঢুকে গেছে, সে ধরো বাইরে দৌড়াবার চেষ্টা করবে। এবার আমি যেহেতু সিঁড়িতে, বিড়াল নিচের দিকে দৌড় মারিনি, বিড়াল ওপর দিকে দৌড় মেরেছে, আচ্ছা, ছাদের দিকে দৌড় মেরেছে। ওকে। হ্যাঁ, এবার আমি উঠেছি বিড়ালের পিছন, এবার আমি যত উঠছি দেখি বিড়ালটা এগিয়ে গিয়ে ল্যান্ডিং এ দাঁড়াচ্ছে, আবার আমাকে দেখে দৌড় মারছে, আবার আমাকে দেখে দৌড় মারছে। আচ্ছা ঠিক আছে, ওপরে হয়তো ছাদের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, বা আমি যখন ওদের ঘরে ঢুকে যাবো তখন আবার সিঁড়ি দিয়ে বেরিয়ে চলে। তুমি যাকে পড়াতে, মানে সেটা কোন ভাই এর ছেলে? সেটা ছোট ভাইয়ের ছেলে, মানে যে 4 তলায় থাকতো। হ্যাঁ, 4 তলা থাকতো, ঠিক আছে, 3 তলায় থাকতো, তার উপরে ছাদ, ঠিক আছে, 4 তলার ছাদটা 3 উপরে। ও মা, এইবারে ছাদের দরজাটা বন্ধ ছিল, বিড়াল না দৌড় মেরে গিয়ে বন্ধ দরজার ভেতর ঢুকে গেল। মানে আমি তো মানে হকচকে গেছি পুরো, মানে এই জিনিসটা এক্সপেক্টেড ছিল না। আমি তো ভেবেছিলাম এক ধরনের, মানে বিড়াল দৌড় মারলো ছাদের দিকে, ছাদের দরজা বন্ধ, আমি ভেবেছি ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, আমি যখন ঢুকে পড়বো তো আবার সিঁড়ি দৌড় মারবে, যেটা করে এর কুকুর বিড়াল একটু সাইডে দাঁড়িয়ে পড়ে। ও বন্ধ দরজার মধ্যে দিয়ে দৌড় মেরে ঢুকে গেল পুরো। মানে ব্যাপারটা কি হলো? মানে ছাদের দরজাটা বন্ধ ছিল, ও বিড়াল দৌড়ে বন্ধ দরজার মধ্যে দিয়ে পুরো ঢুকে গেল ছাদে, মানে বিড়াল পুরো দরজার ভেতর পুরো মিলিয়ে গেল এক দৌড়ে পুরো ভেতরটাতে। আলো আধারিত চোখের ভুল হয়নি? না, এই তো তোমার 5:30 এরকম টাইপের বাজে। আমি তো আমি যেই দেখেছি, আমি সাথে সাথে দৌড় মেরেছি উপর দিকে, মানে আমার তখন মনে হয়েছে কি যে কি কোথায় গেল, আমি দৌড় মেরে গিয়ে তখন ছাদের দরজার সামনে গিয়ে দেখি ছাদের দরজা ছিটকিনি দেওয়া ভেতর থেকে, তালা দেওয়া ছিটকিনির ওখানটাতে। এবার আমি যখন মানে আমি তো এই করে উঠেছি, করে লাফ দিয়ে গেছি, যেই আমার আওয়াজে ওরা আমার ছাত্রটি বেরিয়ে এসেছে, আমাকে বলছে কি হয়েছে স্যার, কি হয়েছে? আমি তো কিছু বলতে পারছি না, ঠিক আছে। আমি তখন মানে আমাকে বলছে চিৎকার করছেন কেন, কি ব্যাপার হয়েছে? আমি বলছি না কিছু হয়নি। তখন বললাম তোমার এখন লাইট ফাইট জ্বালিয়ে টালিয়ে রাখবে, চেপে গেলাম তখন ব্যাপারটা, তখন তখন বলা যায় না যে দেখেছি একটা বিড়াল দৌড় মেরে ঢুকে গেল একদম পুরো, মানে সন্ধ্যের সময় যে থাকে না গধূলি, একদম সেই আলোতে আমি দেখেছি দৌড় মেরে ভেতরে ঢুকে গেল। যখন এই জিনিসটা হলো না থার্ড দিন, তখন আমি বুঝতে পারলাম যে মানে আমি যে সন্দেহটা করেছিলাম এই বাড়িতে, মানে আমি তোমাকে বললাম না যে আমার অনেক হিসাব মিলছিল না, যেরকম আমার বাড়িতে যখন নোংরা ছিল, আমি তখন নোংরার কথা বলেছিলাম যে বিড়ালটি ছিল আমার বাড়িতে, আমি জানতাম বিড়াল একটা অত্যন্ত শুভকারী প্রাণী, ঠিক আছে, এই বাড়িতে কোনোভাবে না সেই হিসাবগুলো মিলছিল না। হ্যাঁ, নোংরা বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, বিড়ালটার কথা বলেছি। হ্যাঁ, আমার বিড়ালের নাম ছিল নোংরা, তো ও যখন ছিল তা আমার না এই জিনিসগুলো মিলছিল না, ঠিক আছে। আমি সেদিন না ভেতরে গিয়ে বসলাম, বসে তখন আমি ছেলেটাকে একটা দুটো কথায় আমি জিজ্ঞেস করতে শুরু করলাম যে আচ্ছা তোমাদের, মানে আমার খুব কিউরিওসিটি ছিল, ঠিক আছে, আর আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমাদের বাড়িতে কি মানে তোমরা কি কোনো রাত্রেবেলা কিছু দেখো, ভয় টয় পাও? না তো স্যার, কেন জিজ্ঞেস করছেন, ঠিক আছে। না তোমরা ঘরেটা অন্ধকার করে রাখো তো সারাক্ষণ, এরকম হতে পারে যে ভয়টা, অনেক সময় অন্ধকারে মানুষ ভয়টায় পায় না,
ঘর অন্ধকার রাখো কেন? হুম এবার সেই সময় ওর মা চা নিয়ে ঢুকছিল, হুম বুঝতে পারলে? হ্যাঁ, এবার ওর মা আমাকে এটা কি বলতে যাচ্ছিল, ঠিক আছে, যে হ্যাঁ ছেলে কিরকম পড়ছে বা কিরকম বুঝছেন, এরকম টাইপের। এবার আমি যখন ওর ছেলেকে যখন জিজ্ঞেস করেছি, সেই কথার মাঝখানে ওর মা ঢুকেছে ওকে যে তোমরা কি কিছু দেখো? ওর মা না স্যার ছেলেকে বলে চুপ হয়ে গেছে। মহিলা পুরো সাইলেন্ট হয়ে গেল। আমাকে বলে আপনার চাটা, বলে চুপ করে রেখে হাঁটাতে বেরিয়ে চলে গেল। আচ্ছা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হুম আমার মনে হলো যে এরা কিছু লুকাচ্ছে, এরা কিছু জানে। এবং আমি, তার কারণ কি, ভদ্রমহিলা পাশের ঘরেই থাকতেন, তো তিনি গিয়ে তার হাজবেন্ড পাশের ঘরে ছিলেন। হুম আমি শুনলাম যে মানে থাক না, দেয়ালে দেয়াল লাগা থাকলে একটা কথা শোনা যায় যদি ওই ঘরে হয়। তো সেই মহিলা বলছিল তার হাজবেন্ডকে যে কিছু একটা ব্যাপারে বলছিল, খুব শুনিনি, বাট খুব উত্তেজিত ভাবে, খুব চাপা ভাবে কিছু একটা বলছিল। সেই সময় তার হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইগুলো নিয়ে এত বেশি করার দরকার নেই, পরে হলে দেখা যাবে না। হ্যাঁ, তো তখন আমার সন্দেহটা মানে দৃঢ় হয়ে গেল যে গন্ডগোল আছে, ঠিক আছে। এটার জন্য আমাকে পরের দিন ওয়েট করতে হয়নি, সেদিনই আবার হয়েছে। কি হয়েছে? সেদিনই আমি ওকে পড়ানো শেষ করে আমি ভাবছিলাম যথারীতি ওদের বাড়িতে যেহেতু ওই সিঁড়িতে আলো নেই, তাই জন্য আমি আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে করে নিচে নামছিলাম। হুম হুম তো নামতে 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 আমি একতলে নেমেছি। হুম নেমে যে বেরোবো, যে সেই দরজাটা তো বন্ধ ছিল, তো যথারীতি সেই জায়গাটা অন্ধকার। আর ওই একতলাতে কুয়োটা তোমাকে বললাম, একদম দরজা ঢোকার সামনে যে কুয়োটা, তা আমি ওখান দিয়ে যাব, ঠিক আছে। তো সেই সময় দেখি কি যে বিড়ালটা যে কুয়োটার যে পাঁচিল আছে তার উপরে বসে আছে, সেম বিড়াল। বিড়ালটা কুয়োটার উপরে পাঁচিলের উপর বসে আছে। এবার আমি না ওটা দেখে ওখানে দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে। আমি যে বলছি এখন আমার গায়ে গাটা দিচ্ছে, মানে আমি ওখানে স্থির হয়ে দাঁড়িয়েছি। আর সেই ফ্ল্যাশ লাইটটা পড়েছে তো চোখে, দেখবে ফ্ল্যাশ লাইট কোন একটা জন্তু জানোয়ারের চোখে পড়লে না জ্বলে চোখটা ওঠে। জল জল করে। হ্যাঁ, ও কিছুক্ষণ আমার দিকে স্থির ভাবে তাকিয়ে আছে। এবার এবার আমি না ঠিক মানে বেরোবো কি বেরোবো না, মানে আমার আমার তখন মনে হচ্ছে আমি কত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবো, কত তাড়াতাড়ি বেরোবো, ঠিক আছে। তো আমি জাস্ট একটু পা বাড়িয়েছি, মানে আমি দেয়াল ঘেসে ঘেসে এগিয়ে ভাবছি দরজাটা খুলে তাতে দৌড় মারবো। হুম এক পা বেরিয়েছি, বিড়ালটা লাফ দিল কুয়োর ভেতরে, কুয়োর ভেতরে লাফ দিল। কুয়োর ভেতরে লাফ দিল। ওকে ওকে যেই কুয়োর ভেতরে লাফ দিয়েছে, আমি গিয়ে তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইট মেরে নিচে উঁকি মেরেছি, ঠিক আছে। হুম এবার কুয়োর ভেতরে লাফ দিলে কিছুটা পড়লে আওয়াজ হবে তো, হ্যাঁ 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 কিছু নেই। কুয়োর কিচ্ছু নেই। মারলাম না, মারলাম পুরো টর্চ লাইটটা মারলাম, একদম স্থির জল হুম হুম এরকম টাইপের। হ্যাঁ, এবার হুম। তখন দেখবে তুমি খুব ভয় পেয়ে গেলে না, দেখবে তুমি তোমার হার্টবিট গলায় শুনতে পাও, ধুক ধুক হুম। ধুক করে আওয়াজ এরকম টাইপের। হ্যাঁ, তো তখন আমি যখন ওটা দেখলাম নিচে জিনিসটা যে এরকম ভাবে পড়েছে, তো তখন আমি ঠিক করলাম কি সেদিন বেরিয়ে যে বাড়িতে আর পড়াবো না, যথেষ্ট হয়েছে, এই মাসটা হয়ে গেলে আর পড়াবো না। তখনও আমি বাড়িটাতে 4 দিন মানে 3 দিন পরেই ছিলাম তখনও, মানে সপ্তাহে 2 দিন করে পড়ানো থাকতো। তাহলে তোমার 1 মাসে মোটামুটি চারটে সপ্তাহ পড়ছে, তার মানে তোমার হলো গিয়ে 4 2 8, মানে তখনও 5টা ক্লাস বাকি ছিল। হুম, তো কপাল আমার এরকম যে আমি সেদিনই চেয়েছিলাম যে শেষ করে দিতে। আমি ভেবেছিলাম যে যেদিন ক্লাসটা যখন শেষ হবে ম্যারাথন নিয়ে আমি ছেড়ে দেবো। কিন্তু এমন কিছু ঘটনা পরবর্তীকালে ঘটতে শুরু করেছিল যেটাকে আমাকে বাড়িটার সাথে 1.5 বছর আমাকে আটকে রেখে দিয়েছিল, মানে আমি ছেড়ে যেতে পারিনি। বলছি আস্তে আচ্ছা। আস্তে সেই জিনিসটা। তো তখন আমার দৃঢ় বিশ্বাস হলো যে এই বাড়িতে বিড়ালের ভূত জাতীয় কিছু একটা আছে। হ্যাঁ, এবং এটা অনেক সময় হয়। তার কারণ কি, আম, আমি যে আমার বাড়িতে যে আমার প্রেতের যে ঘটনা ঘটেছিল, তারপরে যে আমি শুধুমাত্র বাড়িতে দেখেছি এরকম নয়, কিন্তু আমি হাইওয়েতেও দেখেছি, রাস্তাঘাটেও দেখেছি। মানে একবার আমি এরকম দেখেছিলাম, আমি তখন গড়বেতা থেকে ফিরছিলাম, তারকেশ্বরের রাস্তায় ফিরছিলাম তখন, খুব শীতকাল ছিল, জানুয়ারি মাস ছিল সেটা। তখন আমি দেখেছিলাম যে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, তো আমার দুপাশে ধান ক্ষেত ছিল, রাস্তার এই পাশে ও পাশে ধান ক্ষেত ছিল। তো রাস্তা থেকে একটা চাদর পরা লোক লাফ দিয়ে সাইকেল নিয়ে উঠেছিল, বুঝতে পারলে, একদম আমার বাইকের সামনে। আমি তো কোনো সময় বাইকের ব্রেক ফ্রেক মেরে দাঁড়িয়ে পড়েছি। এবার দাঁড়িয়ে পড়ে মানুষ কি হয়, আমরা তো আমাদের মুখ দিয়ে তো সংস্কৃত ছাড়া কিছু বেরোয় না তারপর ওই ধরনের সিচুয়েশন থাকলে, ঠিক আছে। তা আমি কথাটা বলতে গিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি বাইকের ব্রেক মারতে কতক্ষণ লাগে, 2-3 সেকেন্ড মতো, ঠিক আছে। পুরো হেডলাইটে রাস্তাটা পুরো ফাঁকা, আর লোকটাকে দেখতে পাইনি।
আচ্ছা। তখন আমার একবার মনে হয়েছিল যে তখনও না মানে হঠাৎ করে এমন এমন খুব দ্রুত ঘটনা ঘটে গেলে না মানুষ কি বলতো যে তার রেশনাল মাইন্ডটা কাজ করে না, যে কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝে। তখন বাইক সাইডে দাঁড় করে রেখে আমি দৌড়ে গেছিলাম লোকটা ওই পাশে কোথায় গেছে দেখার জন্য। মানে আমার আমার ইচ্ছে ছিল যে ওই পাশে নেমে থাকে, আমি ওখানে দাঁড়িয়ে ওকে সংস্কৃত বলবো, ঠিক আছে। তা আমি দৌড়ে গিয়ে দেখি ওই পাশে কোনো রাস্তাই নেই, পুরোটাই ধান ক্ষেত। মানে লোকটা যাবে সে যাবে কোথায়, যাওয়ার জায়গায় নেই। এই জায়গাটা কোনখানের জায়গাটার কথা? এই জায়গাটা হলে কি তোমার তারকেশ্বর আগে পানিপেত নামে একটা গ্রাম আছে, পানিপেত বলে একটা জায়গা আছে। ওখানে আরো কিছু মায়াপুর আছে, তারপরে আরামবাগ আছে, তারপরে তোমার কামারপুকুর পরে চন্দ্রকোনা হয়ে তারপরে ওইদিকে। তো আমি গড়বেতা থেকে ফিরছিলাম, সেই সময় আমি তোমার কিছু গড়বেতাতে কাজ ছিল ওইখানে আমার একটা, আমি একটা কোম্পানিতে যখন চাকরি করতাম ওইখানে, তো ওই কোল্ড স্টোরেজের সাথে লিঙ্ক আপ ছিল আমাদের, তো ওখান থেকে ফিরছিলাম। তো ব্যাপার হলে কি আমি আবার উল্টে এসে না তখন দেখার চেষ্টা করলাম যে ধান ক্ষেতের কোন জায়গাটা থেকে এসেছিল। হ্যাঁ, আমি ভাবলাম যে ওখানে কোনো রাস্তা আছে কি, তাকে দেখি ওখানেও কিছু নেই। দ্যাট টাইম আমার এটা তখন স্ট্রাক করলো যে ভাই এখান থেকে পালা, জায়গা ভালো নয়। এবং বললে তুমি বিশ্বাস করবে না, আমি যে বাইক নিয়ে তখন পালাচ্ছিলাম, হিরো হন্ডা স্প্লেন্ডার ছিল, তো স্প্লেন্ডার খুব আস্তে আস্তে তখন স্পিড তোলে, তখন আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি স্পিড নিয়েছিলাম এবং আমি দেখছিলাম যে আমার রেয়ার ভিউ মিররে কিছু দেখা যায় কিনা। এবং আমি কিছুটা স্পিড তোলার পরে আমি হঠাৎ করে দেখি সেই লোক, মানে আমার বাইক তখন কত ছিল, টেনে টেনে হিরো হন্ডা স্প্লেন্ডার 60 তুলেছিলাম, 60-70 মতো তুলেছিলাম। তখন আমি হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি রেয়ার ভিউ মিররে সে লোক সাইকেল নিয়ে আমার পিছন 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 আসছে, সাইকেল চালাতে চালাতে। রীতিমতো আমি তোমাকে বলছি, সিরিয়াসলি বলছি আমি তোমাকে, একটা লোক সে 70 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে পিছন 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 আমার বাইকের আসছে। কিছু একটা পিছু নিয়েছ? হ্যাঁ, আমি দেখেছি তাকে, মানে সেই অদ্ভুত ভাবে সাইকেল চালাচ্ছে, মানে কি বলবো তোমাকে। মানে আমি সেদিন কিভাবে বেরিয়েছিলাম, আমি যখন তারকেশ্বরে এসেছিলাম, তারকেশ্বরের মানে ওখানে দুটো নদী পরে, মুন্ডেশ্বরী পরে তারপরে দামোদর পরে, তো মুন্ডেশ্বরীর ওখানে আসা অব্দি মানে পুরো রাস্তাটা ওরকম ভাবে ফাঁকা ছিল, ঠিক আছে। তো মুন্ডেশ্বরীতে ব্রিজ ক্রস করার পরে যখন তারকেশ্বর আমি ঢুকেছিলাম, আমি ওখানে রাস্তায় মানে আমি নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল আমার। আমি একপাশে বাইক দাঁড় করিয়ে আমি একটা চায়ের দোকানে বসে ঠক 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 করে কাঁদছিলাম। বুঝতে পারছি। সেই পুরো পিছন পিছন। এবার এটার একটা এক্সপিরিয়েন্স এরকম হয় যে ধরো রাত্রেবেলা ওখানে তুমি লোকজন দেখবে, সবচেয়ে ওদের এক খুব বাজে অভ্যাস আছে না, রাত্রেবেলা সাইকেল নিয়ে বেরোয়, মোটর ভ্যান দেখবে হেডলাইট বন্ধ করে রাস্তা হাইওয়ের মধ্যে দৌড়ায়, দেখেছো তুমি কখনো? দেখে ঠাসিয়ে চর মারতে ইচ্ছা করে গালের মধ্যে। তুমি বাইক নিয়ে যাচ্ছ, সেই যদি তোমার, এবং দেখবে রাস্তার মধ্যে আড়াআড়ি ভাবে ক্রস করে, ফলে কি তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যায়। হ্যাঁ, তো এতে এরকম হয় যে অনেকে ধরো সাইকেল আরোহী আছে, তারা ধরো কোনো ট্রাকের নিচে চাপা পড়েছে, ঠিক আছে, তো ট্রাকের নিচে চাপা পড়েছে, সেটা ধরো ওই রাস্তাতেই রয়ে গেছে, বুঝতে পারলে। এবার আমি ভেবেছিলাম ওই বাড়িতে সেরকমই কিছু একটা হয়েছে, হয়তো কোনো একটা বিড়াল ধরো অপঘাতে মারা গেছে, সে ওই বাড়িতে ওইভাবে রয়ে গেছে। তো তারপরে আমি বাড়িতে এসে মনকে বুঝালাম যে এইভাবে যদি ভয় পেয়ে যদি মানে ছেড়ে দিতে, তো কোনো কাজকর্মই করা যাবে না। আজকে এক জায়গায় এরকম হবে, কালকে আরেক জায়গায় এরকম হবে, কোন জায়গায় যাবো আমি? অত যার কোন জায়গা থাকবে না। তো যথারীতি আমি বললাম ঠিক আছে, এই মাসটা পরেই ছেড়ে দেবো। গেলাম আমি সেই বাড়িতে আবার। তো পরের দিন আবার কিছু হলো না। তারপরে 1-2 বার আমি বিড়াল দেখেছিলাম, কিন্তু আমি ইগনোর করেছি। সাদা বেলুন? হ্যাঁ, সাদা বিড়াল, ঠিক আছে। তো ইগনোর করেছি আমি একদম, মানে বিড়াল দেখেও আমি না দেখার ভান করেছি, ঠিক আছে। ও যেদিকে যাক সেদিকে যাক এরকম। আমি শুধুমাত্র শিবের যে পঞ্চাক্ষরী মন্ত্র আছে, সেই পঞ্চাক্ষরী মন্ত্র করতে করতে উপরে চলে গেছি। হ্যাঁ, খুব বেশি আমার অসুবিধা হয়নি। এবার আমি তোমাকে একটা কথা বলবো, এখন একটা ফ্রেজ ইউজ করব, ঠিক আছে। যখন বিড়াল দেখিয়ে কাজ হলো না, তখন অন্যভাবে কাজ করার চেষ্টা করা হলো। এরকম কি বললাম বুঝলে? বুঝতে পারছি। 3rd সপ্তাহে যখন আমি ওখানে বসেছিলাম, ওর মা আমাকে চা দিতে এসেছিল, এবং ওই সেদিন যে ওরা যে আমার কথাগুলো শুনেছিল না, যে আমি ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম, তারপর থেকে ভদ্রমহিলা আমার সাথে কথা বলতেন না খুব একটা বেশি, অর্থপক্ষে কিছু বলতেন না, ঠিক আছে। ছেলেটি নর্মাল ভাবে মিশতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ছেলেটির বাবা কোনোদিন আমার সামনে আসেনি। তো আমি যখন ওখানে একদিন বসেছিলাম, ওর মা যখন আমাকে চা দিতে এসেছিল, ঠিক আছে, তো এবার হঠাৎ করে না ঠিক ঠিক বুকের মাঝখান থেকে হঠাৎ করে মনে হতে শুরু করলো, মানে আমি তোকে বললাম না যে ঘর পোড়া গরুর মতো একটা ব্যাপার ছিল, যেহেতু আমার সম্পর্ক ভেঙেছিল, মানে আমাকে যেহেতু এরকম ভাবে করা হয়েছিল, তো মেয়েদের প্রতি একটা মানে ভয় আমার তখন থেকে ছিল। হ্যাঁ, হঠাৎ করে মনে হতে শুরু করলো যে মানে আমি মানে ওর মাকে সহ্য করতে পারছিলাম না, দুম করে, মানে হট করে মনে হচ্ছে এই মহিলা আমার কোনো ক্ষতি করবে।
আচ্ছা মানে আউট অফ রিজন, মানে কোনো কারণই নেই। এক ভদ্রমানুষ শুধু চা দিতে এসছে, হঠাৎ করে মনে হচ্ছে এরকম টাইপের, এবং না মনের ভিতরে হুড় 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 করে বুকের মাঝখানটাতে একটা ভয় শুরু করে দিয়েছে যে আমি রাস্তায় বেরোলেই যেন মহিলারা যেন দাঁড়িয়ে আছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য। মানে আমি ওখানে বসে কুঁকড়ে যাচ্ছি, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। মানে কেন এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছি না। মানে হঠাৎ করে মনের ভেতরে আসছে যে পৃথিবীর সমস্ত মহিলা আমার শত্রু, সবাই শুধুমাত্র তারা হিংস্র নেকড়ের মতো শুধুমাত্র অপেক্ষা করছে কতক্ষণে তারা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেরকম আমার সাথে ঘটনাগুলো চলছে। মানে আমি কোনো মেয়েকে সহ্যই করতে পারছি না আশেপাশে। মানে এমন মানে হঠাৎ করে এরকম হয়েছে না। এবার সে ছেলেটি আমাকে দেখে বলছে, স্যার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। মানে আমি পুরো পুরো কুঁকড়ে গেছি, বুঝতে পারলো তো। মানে সেই হয় না যেরকম ধরো কারোর যদি স্ট্রোক হয় দেখবে একটা দিক পক্ষাঘাত হয়ে যায়, ওরকম টাইপের আমার ওরকম হওয়া শুরু হয়েছে। মানে আমার বা হাত কাজ করছে না, ঠিক আছে, সেই বা হাত থেকে তো চায়ের কাপটা পড়ে গিয়ে ভেঙে গেল, ঠাস করে পুরো ভেঙে গেল পুরো সেতু পড়ে। এবার সেইখানে ছেলেটি বলছে, আরে স্যার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। ওরা সবাই দৌড়ে এসছে, তো ছেলেটির বাবা দৌড়ে এসছে, পাশের ঘরে ছিল ছেলেটির মা দৌড়ে এসছে, তারপরে কিছুক্ষণ বসালো, একটু জল টল দিল, একটু হাওয়া টাওয়া করলো, তারপরে আস্তে 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 আমি শান্ত হলাম। ঠিক আছে, শান্ত হলাম, তখন সেই প্রথম আমি ওর বাবাকে দেখলাম। ঠিক আছে, আলাদা করে বলার মতো সেরকম ব্যাপারটা কিছু নেই, কিন্তু আমার মাথা না তখন, মানে ওর মা যে আমাকে মানে জল দিচ্ছে, মানে আমি রীতিমতো ওর মায়ের ছোঁয়া সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে এই এই মহিলা আমার ধ্বংস চায়, মানে আমাকে ছিঁড়ে খেতে চায়। মানে সে কিরকম ফিলিং আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই একটা পাগল পাগল টাইপের লাগছে আমার, প্রচন্ড ভয় পেয়ে গেছি আমি সেরকম। তখন আমার মনে হচ্ছে আমি বাড়ি যাবো কি করে, রাস্তায় তো এত মেয়ে আছে, এত মহিলা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, কেউ যদি আমাকে ধরে যদি এরকম মানে যদি সে ছিঁড়ে ছিঁড়ে যদি এরকম কেনে, মানে আমার যদি কোনো ক্ষতি করতে চায়, বাড়ি যাবো কি করে। মানে আমার সেরকম অবস্থা দেখে তখন ছেলেটা বললো যে মানে আপনার কি কোনো মানে কিছু হয়েছে, মানে হট করে সেই লোকটাই বললো যে কোনো মৃগী বা এরকম কিছু আছে, মানে স্কিজোফ্রেনিয়া এরকম টাইপের। এবার আমি তো তখন নিজেকে সামলাতে ব্যস্ত, ওদের উত্তরটা আমি কি দেবো কথাবার্তার। তা আস্তে 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 কিছুক্ষণ পরে ধাতস্থ হলাম, এবং তখনও সব জায়গাতে আমি একটা কথা বলবো, শিবের পঞ্চাক্ষরী মন্ত্র আমার খুব কাজে দিয়েছে। যখন আমি করেছি ছোটবেলা থেকে আমার সুবিধাই হয়েছে। তো আস্তে আস্তে আমি একটু মন্ত্র জাপ করতে শুরু করলাম, স্বাভাবিক হতে চেষ্টা করলাম। তো আস্তে 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 স্টেবল হলাম। ঠিক আছে, তো মনকে আস্তে আস্তে বুঝালাম যে এটা এটা ভুল হচ্ছে, মানে আমি ফেক কল্পনা করছি, এরকম কোনোদিন কিছু হবে না। হ্যাঁ, তো একটু যখন আমি প্রায় 20 মিনিট পরে যখন ধাতস্থ হলাম, তখন ছেলেটির মা বললো যে আপনি আজকে বাড়ি যান, আজকে আজকে আর কোনো কাজ নেই। ঠিক আছে, স্বাভাবিক ওইসব ঘটনার পরে কেউ চাইবেও না। হ্যাঁ, এবার তখন আমি ভাবলাম যে আমি ভেবেছিলাম ছাড়বো, এতে এমনি ছাড়িয়ে দেবে, চলো ভালোই হলো। ঠিক আছে, আমি ভাবলাম যে বাড়িতে যখন যাবো ঠিকঠাক করে একবার কল করে বলে দেবো যে মানে আমার মায়নাটা যে কদিন হয়েছে দিয়ে দিতে। এবার সে পুরো বাড়ির ভেতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার এরকম ফিল হয়েছে যে বাইরে যাবো কি করে, বাড়ি যাবো কি করে, যাবো করে যেই বাড়ি চৌকাটা ক্রস করলাম কিছু নেই, একদম মানে মনে করে চিন্তাই নেই, মানে পুরো আলাদা জগৎ, একদম সুস্থ স্বাভাবিক যেরকম আর 5টা মানুষ থাকে একদম সেরকম। মানে হঠাৎ করে চিন্তা ভাবনা কোথাও চলে গেলো, এবং আমি কিছুক্ষণের জন্য না আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, আমি মনেও করতে পারলাম না যে আমি ঠিক কি চিন্তা করছিলাম। তখন থেকে সামনে দিয়ে বাচ্চা মেয়েরা যাচ্ছে, কোনো কেউ কেউ ধরো পড়তে আছে, যে টিনেজ মেয়েরা আছে, কোনো কোনো মহিলা তার বাড়িতে ফিরছে অফিস থেকে, আমার সবকিছু থেকে স্বাভাবিক মনে হতে শুরু করলো। আমি বললো কই, আমি এদেরকে দেখে ভয় পাচ্ছিলাম, কই এরকম তো কিছু না। হ্যাঁ, তখন আমি না বাড়িটার দিকে ঘুরে তাকালাম। তখন বাড়িটার দিকে ঘুরে তাকিয়ে একবার মনে হলো যে মানে বাড়িটার মধ্যে না একটা অদ্ভুত ভাইব ছিল। ঠিক আছে, নেগেটিভ ভাই। ব্যঙ্গের হাসি, বোঝো, যখন কেউ কাউকে টিস করে না, ব্যঙ্গের হাসি সেরকম। আমি বললাম, এই জন্য তোমাকে বললাম না যখন বিড়াল দিয়ে কাজ হয়নি, তখন আমার বাড়িটার দিকে তাকিয়ে মনে হলো যে এই বাড়িতে বিড়ালের ভূত আছে নাকি, বাড়িটাই নিজে মানে বাড়িটাই জ্যান্ত। মানে এই বাড়িটার কিছু একটা মানে আমার তখন না পুরো বাড়িটাকে দেখে আমার পুরো জ্যান্ত প্রাণী বলে মনে হচ্ছে। কি ব্যাপার, কি বাড়িটা আজব তো বাড়িটা। হ্যাঁ, তো তখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তখন আমি বললাম ওদেরকে ফোন করে যে দেখুন আমার এরকম তো অসুবিধা হচ্ছে, আমি মনে হয় আর পড়াতে পারবো না। ঠিক আছে, তখন তারা আমাকে রিকোয়েস্ট করে, দেখুন ছেলে তো সামনে, মানে উল্টো উল্টো আমি ভেবেছিলাম যে তারাই বলবে ঠিক আছে আপনাকে আর আসতে হবে না, তো আমাকে ওরা হঠাৎ করে বললো যে ঠিক আছে কিন্তু আপনি কয়েকদিন পরে দিন, কারণ ছেলের সামনে পরীক্ষা আসছে। ঠিক আছে, ব্যারাকপুরে পড়তো ছেলেটা, একটা স্কুল আছে সেখানে। হ্যাঁ, তো আমাকে বললো ছেলে তো পরীক্ষা আছে, ছেলে পরীক্ষাটা হয়ে যাক তারপর আপনি ছাড়িয়ে দিন, কারণ পরীক্ষার আগে তো আমরা করতে পারবো না। আর ফিজিক্স তখন ছেলেটা
ক্লাস 12-এ পড়তো, ঠিক আছে। হুম, তো হুম। খুব ক্রুশিয়াল এজ ছিল তখন। বলে আপনি এটা করে দিন, কিছুটা একটু টেনে দিন, তারপরে আমরা না করবো না যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা থাকে। হুম, তা আমি একবার ভাবলাম যে যাবো কি যাবো না, তারপরে একদিন ভাবলাম যে এত করে যখন বলছে, যদি আমি সাস্টেন করে নিই, ঠিক আছে, তাহলে হয়তো পুরো মাইনেটাও পেয়ে যাবো। বা ছেলেটার পরীক্ষা আছে সেটা নিয়েও চিন্তা হচ্ছিল, কারণ ছেলেটাকে মাঝপথে ছাড়ছিলাম আমি। ছেলেটা সেরকম দুদিন যেরকম আমার বাড়িতে, ওই বাড়িতে যা ঘটনা হচ্ছে সেটা তো পড়াই তো হয়নি আগের দিন। আমি বললাম ঠিক আছে চলো, এত করে যখন বলছে, মানে আমি অনেক বলেছিলাম যে যাবোই না, সেই ভদ্রলোকও আমাকে বললেন খুব, তো ভদ্রমহিলাও বললেন। এর কারণ হয়তো এরকম না যে মানে আমি ছাড়া ওখানে কেউ ছিল না, আমার মনে হয় যে বারবার যত ওরা ভেবেছে অত টিচার চেঞ্জ করব, তাহলে ছেলে পরীক্ষার আগে একজনের সাথে কমফোর্টেবল হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাক তাহলে অন্য কাউকে চেঞ্জ করে নেবো, ওরা হয়তো সেভাবে ভেবেছে। ওরা ওদের দিকটা পরীক্ষা দেখেছে, মানে আমি আমার দিকটা। থিঙ্ক তুমি 2019-এর প্রথম দিকে শুরু করো পড়ানো, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর ক্লাস 12-এ ওঠার পরীক্ষা ছিল, বুঝতে পারলে? ছেলেটা একটা সিবিএসই স্কুলে পড়তো, ঠিক আছে, হুম, ব্যারাকপুরে। তো হুম, তাদের ওদের যে ক্লাস 11 থেকে 12 ওঠার পরীক্ষা হয় না, সে পরীক্ষাটা ছিল তখন, ঠিক আছে। তো ওরা বলেছিল যে আপনি কোনোভাবে এটা ক্লাস 11-টা যখন করাচ্ছেন, এটা একটু শেষ করুন, 12 থেকে আপনাকে আর করাতে হবে না, আপনি যদি না চান আপনি করাবেন না, ঠিক আছে। মানে একদম মানে এই যে মানে পরীক্ষার আগে আগে তোমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার আগে আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পরীক্ষার আগে ঠিক রেখেছিল, ওরা ভেবেছিল যে এটা হয়তো হয়ে যাবে। হ্যাঁ। তো যাই হোক, ছেলেটি অনেক করে বললো যে স্যার এরকম, মানে ছেড়ে দিলে আমি কি করে করবো, আমাকে একটু করিয়ে দিন, আর আপনাকে হয়তো আমার যা 2 দিন মনে আসতে হবে না। হচ্ছে যে হুম। মানে তোমার আগে হয়তো অনেক টিচারকে রেখেছিল। সেটা তো আমি জানি না, কারণ আমি সেটা জানার চেষ্টা করিনি, ঠিক আছে। হুম, তার কারণ, তবে আমি মানে পরবর্তীকালে আস্তে আস্তে যখন তোমাকে পুরোটা বলবো, তখন আমি তোমাকে বলবো যে একদিন আমি ওই বাড়ির বাইরে একটা জায়গায় সিগারেট খেতে গেছিলাম। সেইখানে আমাকে হুম। বলেছিল একজন যে আপনি ও বাড়িতে পড়াতে এসেছেন, ও বাড়িতে তো আপনি পড়াতে পারবেন না, ঠিক আছে, এভাবে যাই হোক, আমাকে কেসটা বলেছিল। এবার একটু মানে একটু খোলসা করে বলো, মানে আর কিছু, মানে তো ইনিশিয়াল তারপরে আমি যখন পোর্শনটা গেলাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো হুম, আহ এরপরে যখন আমি গেলাম না, পরের দিন হুম, যখন পড়াতে গেলাম, পরের দিন কিছু হলো না, তারপরের দিন আবার আহ, হুম, আবার এরকম একটা চেষ্টা করা হলো, মানে আমি বসে আছি, আবার এরকম মনের মধ্যে এরকম চিন্তা আসতে শুরু করলো যে হয়তো মেয়েরা এরকম টাইপের ক্ষতি টতি চায় এরকম, এবং এবং তখন থেকে না ওই বাড়িটাতে যে আমি ঢুকতাম, প্রতি পদক্ষেপে পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে করতে ঢুকতাম, প্রতি পদক্ষেপে। মানে উপরে যতক্ষণ যাচ্ছি ততক্ষণ, সিঁড়ি যখন উঠছি, যখন ছেলেটিকে পড়াচ্ছি তখনও এরকম আমি করতাম। কারণ সত্যি কথা বলতে যে বাড়ির উপর বিশ্বাস আমার উঠে গেছিল একদম। আমি বলছি, আমি বাড়িতে কি আছে আমি বুঝতে পারছি না, কিছু একটা আছে, আছে, আমাকে এই কদিন করে বেরোতে হবে, আমার সেসব জানা নিয়ে কোনো কথা নেই, আমি জাস্ট ফিসটা নেবো, ছেলেটাকে পড়াবো, এই সোজা পরের মাস থেকে পড়াবো না আমি। তো যখন ওখানে, তখন একবার আমাকে চেষ্টা করা হয়েছিল ওরকম টাইপের, হ্যাঁ, হুম। যে এরকম মনের মধ্যে একটা ভয় ঢোকানো, কিন্তু আমি সেটাকে এন্টারটেন করিনি, ঠিক আছে। ওকে, আহ, ওকে। এবার তুমি একটা কথা, অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু এই পিরিয়ডটাতে বিড়াল দেখছি না, জানো তো। হুম, হুম। মানে আমি যে প্রথম কয়েকদিনই বিড়াল দেখেছিলাম, তারপরে কিন্তু আমি সেই বিড়াল আর দেখিনি। তারপর মনে হচ্ছে যে ওই এরপর বাড়িতে আমি যে আমি মেয়েরা সেদিন না, রয়েছে হুম তারা হুম, তোমার ক্ষতি করতে চাইছে। না না না, আমার মনে, তোমাকে বললাম না যে ইন জেনারেল আমার মনে হচ্ছিল যে পৃথিবীর সমস্ত মেয়ে আমার ক্ষতি করতে চায়। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। ওরকম ওখানে একবার আমার ঢুকলে ফিল, ইনিশিয়েশনটা হচ্ছে, ওইখানে ঢুকলেই, তার আগে সব ঠিক আছে, বুঝতে পারলে তো, মানে একটা ওখানে একবার, উইয়ার্ড প্যানিক। হ্যাঁ, উইয়ার্ড প্যানিক। এবং তারপরে যখন আমি আহ, যখন ওখানে বসলাম, আরেকবার এরকম করার চেষ্টা হয়েছিল, তখন আমি পাত্তা দিইনি, আমি তখন মনে করেছি যে ঠিক আছে, আবার বাড়িতে তো এর থেকে অনেক বেশি প্রবলেম আছে। হুম, হ্যাঁ, হুম, তা হুম, আমি যখন আমার বাড়িতে সার্ভাইভ করে গেছি, এখানে কয়েকদিন সার্ভাইভ করে যেতেই পারবো, অসুবিধা কিছু হবে না, ঠিক আছে, ভগবান হুম, আছেন। তো সেদিন আমি ছেলেটিকে বললাম যে আমি টয়লেট যাবো, তুমি আমার সাথে যাবে, হুম, কেমন? হুম, হুম। এবার আমি আগে আগে কারণ যাচ্ছি, ফার্স্টের দিন ছেলেটা, ছায়াটা দেখেছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, এবার ছেলেটা আগে আগে যাচ্ছে করিডোর দিয়ে, আমি পিছন পিছন যাচ্ছি। এবার আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে এই যে করিডোর আছে, করিডোরের পাশে দুটো ঘর আছে, আচ্ছা। একটা ড্রয়িং রুম, একটা হলো গিয়ে ওদের থাকার ঘর। হুম, করিডোর যেখানে শেষ হয় সেখানে ওদের ডাইনিং স্পেস, হুম, তার পাশে হলো গিয়ে তোমার কিচেন, আর কিচেনের পাশে হলো গিয়ে বাথরুমের দরজা। হুম, ছেলেটি এগিয়ে গেল। হুম। এবার আমি যখন, মানে প্রথমে যখন তুমি, যে ছেলেটি যে ঘরে পড়ছে সেই ঘর থেকে তোমার করিডোরটা শুরু হয়, বুঝতে পারলে? ওকে। আমি ঘর থেকে যে ছেলেটা আমার আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি, ঠিক আছে, ও তোর বাড়িতে অন্ধকারে সবই চেনে। ও গিয়ে যখন সুইচ মারবে, প্রথমে শোয়ার ঘরটা করে, শোয়ার ঘরটা দরজা দেওয়া স্বাভাবিক, ভেতরে ওদের বাবা মারা আছে, ঠিক আছে, ওরা সবসময় দরজা দিয়ে রাখতো যখন আমরা পড়তাম।
যে ড্রয়িং রুমটাতে আছে, ড্রয়িং রুমটা খোলা, দরজা খোলা, ঠিক আছে। এবার ড্রয়িং রুমটা যেই আমি ছেলেটা বেরিয়ে গেল, যেই আমি ড্রয়িং রুমের পাশ দিয়ে যাচ্ছি, আমি ড্রয়িং রুমের ভিতরে তাকিয়েছি, এমনি নর্মালি তাকিয়েছি আমি। মানে তাকিয়ে না আমি পুরো চমকে চিৎকার করে উঠেছি। আমি দেখি ড্রয়িং রুমে যে ফ্যান আছে, ফ্যান থেকে একটা লোক ঝুলছে, মানে সে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা লোক। এরা মানে তোমার একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা একটা বৃদ্ধ, সে গলায় দড়ি দিয়ে ঝুলছে সেখানে। এটা দেখেছো? একদম, মানে ছেলেটি গেল, ও দেখলো না, আমি দেখলাম জিনিসটা। আমি দেখেই তো চিৎকার করে উঠেছি যে কি এরকম টাইপের। তো ছেলে বলছে, আরে স্যার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমি বলছি, আরে এই দেখো ঝুলছে এরকম টাইপের। তোমার কোথায় কোথায় কোথায়? কেউ নেই তো। তখন বাবা মা দৌড়ে এসছে, বলছে কোথায় এরকম। এবার তখন আমি ভাবছি যে আমি এরকম ভুলভাল দেখছি কেন। মানে আমি স্পষ্ট দেখলাম যে একটা লোক সে ঝুলছে, রীতিমতো সে দোল খাচ্ছে, মানে গলায় দড়ি দেওয়া হয়ে গেছে, সে দোল খাচ্ছে, বুঝতে পারলে? যে থাকে না যে গলায় দড়ি দেওয়ার পরে জাস্ট যখন মানে পড়ে যায় টুলটা, বা ধরো কেউ পা দিয়ে যার উপরে দাঁড়িয়ে ছিল ফেলে দেওয়ার পরে যেরকম দোল খায়, পুরো পুরো বডিটা দোল খাচ্ছিল। হ্যাঁ, এবার 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 তখন যখন এই ঘটনাটা ঘটেছে, তখন আমি ছেলেটাকে বললাম যে তুমি, আমি ড্রয়িং রুমে এই আলো জ্বালাও, আলো জ্বালানো, ভেতরে গেল, কিচ্ছু নেই এরকম টাইপের। এবার এবার যে লোকটা ছিল না, সেই দেখি কি যে ভদ্রমহিলা যে আছে, ভদ্রমহিলা একবার ভদ্রলোকের দিকে তাকাচ্ছে, ভদ্রলোক একবার ভদ্রমহিলার দিকে তাকাচ্ছে। আমি তখন ওদেরকে একদম স্পষ্ট করে বললাম যে আপনাদের বাড়িতে কি গন্ডগোল বলুন তো, মানে সমস্যাটা কি আপনাদের বাড়িতে? তখন বলছে, আমাদের বাড়িতে কেন সমস্যা থাকবে স্যার, আমাদের বাড়িতে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভদ্রলোক বলছে। ঠিক আছে, এবার এবার ভদ্রমহিলা না মানে ঠিক সেই জোর পাচ্ছে না বলার, মানে হাজবেন্ডের সাথে গলায় গলা মেলাতে পারছে না। বলছে মানে কিছু একটা বলতে গিয়ে ও হাজবেন্ড দেখলাম ওদিকে কটমট করে তাকালো, চুপ করে গেল ভদ্রমহিলা, চুপ করে আছে। হাজবেন্ড বলছে, না স্যার কোনো এরকম নেই, আপনার হয়তো, আপনার কি কোনো মেডিকেল প্রবলেম আছে, আমাকে এরকম বলছে। তখন মাথা রাগ ধরে গেছে। তখন আমি বললাম যে আপনার বাড়িতে যখন প্রথম এসেছিলাম, তখন আপনার এখানে বিড়াল কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, বিড়াল ছাদের দরজা দিয়ে ঢুকে যাচ্ছে, আপনার বাড়িতে এসে আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত মেয়ে আমার ক্ষতি করতে চাইছে। আমি চোখের সামনে আপনার এরকম ড্রয়িং রুমের মধ্যে দেখছি একটা লোক এরকম সিলিং ফ্যান থেকে ঝুলছে। মানে কি নাটক চলছে আপনার বাড়িতে, কি আছে আপনার বাড়িতে, এত সমস্যা কেন, আমাকে সব কথা খুলে বলুন তো। ঠিক আছে, তখন বলছে, না না খুলে বলার কিছু নেই। এবার ভদ্রলোক তখন রেগে গেছে, তর্ক করছে আমার সাথে। হ্যাঁ, খুলে বলার কিছু নেই, আপনি পড়াতে চাইবেন না পড়াবেন না, এই ভুলভাল কথাবার্তা কেন বলছেন, আমাদের বাড়ি নেবে দুর্নাম কেন দিচ্ছেন, এরকম টাইপের। হ্যাঁ, তখন আমি দেখলাম যে কথা কাটাকাটি হচ্ছে এরকম টাইপের। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনার যাই পরীক্ষা টরীক্ষা থাক, আমি আর আসবো না এরকম টাইপের। তখন ভদ্র বললেন, না স্যার আপনি একটু ঠান্ডা হন, এরকম একটু ছেলেটাকে একটু পড়িয়ে দিন এরকম টাইপের। তখন ভদ্রলোক, আপনি তুমি এরকম ঝামেলা করছো কেন, তুমি ভেতরে চলো না, আমি তোমার সাথে কথা বলছি তো। ঠিক আছে, ভেতরে চলো না। এবার ঘুরেছে লোকটাকে, লোকটা বলছে, না উনি যা খুশি তাই বলবেন, তাকে আমাকে মেনে নিতে হবে নাকি? এবার নিচ থেকে ওই ভদ্রলোকের দাদা চলে এসছে, তার জেঠিমা, মানে ওই যে ছেলেটা জেঠু জেঠিমা চলে এসছে, যে বলছে কি হয়েছে এত হাঙ্গামা কিসের। ঠিক আছে, কি এবার ওরা যখন চলে এসছে তখন বলছে, তখন ওই লোকটা বলছে, আরে দেখো না দাদা, এই ওর স্যার এরকম এসছে, যা তা বলছে আমার বাড়িতে নাকি গন্ডগোল আছে, উনি নাকি মাঝে মাঝে বিড়াল এরকম দেখছে, হ্যাঁ কি সব নাকি ভয় টয় পাচ্ছে, এখানে নাকি ঝুলন্ত লোক এরকম দেখছে, ওগুলো পাগল হয়ে গেছে, কি ধরনের কথাবার্তা বলছে, আপনি পড়াবেন না সেজন্য অজুহাত করতে হবে না, এত নাটক কেন করছেন, আমাকে এই কথাগুলো বলছে। ঠিক আছে, আমি নাটক করছি, আমার মানে আপনার বাড়িতে ঢোকা মাত্র এই ধরনের প্রবলেম শুরু হয়েছে, আজ থেকে না গত 3 সপ্তাহ ধরে এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, তখন তখন আমিও তো রেগে গেছি। তখন সেই লোকটা এসে, মানে তার যে জেঠু আসে, সে এসে বললো, আরে তোরা শান্ত, এরকম স্যার ওরকম কিছু না, আপনি ঠিক আছে আজকে আর কিছু করতে হবে না, হ্যাঁ আপনি শান্ত হন, ঠিক আছে আমরা অন্য স্যার দেখে নেবো এরকম টাইপের। হ্যাঁ, এরকম বলে ওরা তখন না সিঁড়ি নেমে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে আমি পড়াবো না, আমি বলে তখন ছেলেটা অবাক হয়ে দাঁড়িয়েছে। তখন ভদ্রমহিলা বলছে, স্যার মাথা গরম করবেন না, এরকম টাইপের কথা কাটাকাটি হচ্ছে, আপনি পড়াবেন না, পড়াবেন না কি এটা বলছে। তো আমি তখন না রেগে গিয়ে বলছি যে আমি পড়াবো না, আমি এখন বেরোবো ব্যাগ নিয়ে। ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে জাস্ট বেরোবো, তখন আমি শুনলাম যে ও জেঠিমা সেদিন আপনার মতো বলছে, জেঠিমা বলছে যে গুরুদেব আমাকে আগেই বলেছিল বেল গাছটা কাটতে, তুমি এতদিন বেল গাছটা কেন রেখে দিয়েছো? তখন সেই মানে জেঠু, ওর যে মানে জেঠু আছে, সে বলছে, আরে সে তো মানে ছোট ভাইয়ের নাম করে বলছে, আরে ওই তো কাটতে দিচ্ছে না, ও বলছে নাকি কিসব প্রমোটারির জন্য বাড়িটাকে দেবে, তারপর কবে তো বেল গাছটা কেটে দিতাম। এবার বাড়িতে একটা বেল গাছ আছে, দ্যাট বেল গাছ হ্যাজ সাম প্রবলেম, বুঝতে পারলে? আমি তখন না আমি বেরিয়ে তখন মানে ওদের ওখান থেকে বেরিয়েছি, ওরা আসলে সশব্দে দরজা বন্ধ করে দিচ্ছে, যে ঝামেলা ঝাঁটি হয়েছে এরকম টাইপের। হ্যাঁ, আমি তোকে ছেড়ে বললাম, ভাই তুমি অন্য মাস্টার সব দেখে রেখে নাও এরকম টাইপের। তো আমি এরকম নিচে নামছি, ঠিক আছে, নিচে নামতে তখন আমার মনে হলো কি যে বেল গাছটা কোথায় আছে।
মানে আমি এত যখন ঝামেলা ফেস করছি, মানে বেল গাছের ব্যাপারে কি কথা হচ্ছে, আর আমি একবার ভাবলাম যে তাড়াতাড়ি আমি যাতে ওর জেঠুদের সাথে কথা বলা যায়। ওরা না গিয়ে নিজের ভেতরে দরজার মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এবার ওটা দোতলায় ওদের, এবারে দোতলা থেকে আমি যখন নামছি, জাস্ট সিঁড়িতে পা দেবো, যেখানে কলাপসিবল গেটটা ছিল মনে আছে তোমাকে বলেছিলাম, যে ওখানে ওইখানে যে ছায়াটাকে আমি প্রথম দিন দেখেছিলাম সে দাঁড়িয়ে আছে, আর নিকশ কালো মূর্তি একদম কলাপসিবল গেটের সামনে দাঁড়িয়ে আছে, একদম স্থির হয়ে, যেরকম আমার বাড়িতে আমি দেখতাম একদম পুরো পুরো কলাপসিবল গেটের সামনে সে দরটা ব্লক করে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর সেই প্রথম সময় ছিল যেদিন আমি কথা শুনতে পেয়েছিলাম হাওয়াতে। কি কথা? তুমি কোনদিন শুনেছো? মানে এটা যারা শুনেছে তারা বলতে পারবে, তোমার চারপাশে কেউ কথা বলে, মানে একটা ঠিক একটা খিসখিসে টোনে তোমার চারপাশে কেউ কথা বলে। কিরকম? মানে এরকম টাইপের যে, কিরে পড়াবি না পড়াবি না, এরকম টাইপের একটা তোমার চারপাশে, মানে কথাটা যেন রাউন্ড হয়ে তোমার চারদিকে ঘুরছে। কেউ যেন একবার তোমার বাঁ দিকে বলছে, তোমার পিছন দিকে বলছে, ডান দিকে বলছে, সামনের দিকে বলছে, তুমি লোকেট করতে পারছো না। মানে সে দাঁড়িয়ে আছে। এবার আমি যখনই কথা হতে শুরু করেছে, আমি চারপাশে ঘোরাঘুরি বলছি, কে 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 কথা বলছে, ঠিক আছে তো। হ্যাঁ, শিবের পঞ্চাক্ষরী জপমন্ত্র শুরু করে দিয়েছি। আর তখন আমি যখন বলছি, তখন ওরা না বেরোচ্ছে না, সে উপর থেকে দেখছে আমাকে। এবারে কে কে যখন করেছি, একবার ওদের জেঠুর ঘর লাইটটা জ্বলে তারপর বন্ধ হয়ে গেল, আমি তখন নিচে নেমে আমি তখন কে, তখন স্পষ্ট বললাম, কে কে কি ব্যাপার, কি সমস্যা, কি হয়েছে, এখানে কে আছো, আমার সাথে ডাইরেক্ট কথা বলো, এত নাটক কিসের, ঠিক আছে। এবার আমি একতলা বলেছি, এবার সে ভাড়াটারা বেরিয়ে চলে এসছে। ভাড়াটারা বাজে, কি অদ্ভুত একটা লোক, এবার চিৎকার করছে। আমি বলছি, কি হয়েছে কি হয়েছে, আপনি কে? আমি উপরে এরকম পড়াতে টড়াতে আসি, এরকম টাইপের। হ্যাঁ, তখন আমি ভাড়াটা জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়িতে, মানে এই বাড়িতে কোনো গন্ডগোল আছে? তখন আমি ডেসপারেট হয়ে গেছি, যাকে পারছি তাকে জিজ্ঞেস করছি, ঠিক আছে। আমাকে বললো, কই এরকম তো গন্ডগোল নেই, এরকম কিছু। তখন একটা বাচ্চা মেয়ে ছিল ওদের, ঠিক আছে তো, ওদের একটা মানে নিচে তাহলে বিহারিরা থাকতো। বাচ্চা মেয়েটা বললো যে ওই কুয়োতে আছে, কুয়োতে আছে, ঠিক আছে তো। তখন ওই যে ভদ্রমহিলা বেরিয়ে এসেছিল, যে নিচে যে বিহারি ভদ্রমহিলা, তো তখন সে ওকে মানে হিন্দিতে মাথার ভেতরে চাটি মেরে তারপর হিন্দিতে বললো, তোকে বেশি কথা বলতে বলেছি, আমি ভেতরে যা, তুই ভেতরে গেছে। আমি না এরকম কিছু নেই, আপনি তুই যান এরকম টাইপের। হ্যাঁ, তো আমি তখন না বেরিয়ে গেলাম। তখন আমার মনে হলো যে মানে অনেকগুলি ইনফরমেশন সেদিন পেয়েছিলাম, যে বেল গাছ আছে, কুয়োতে প্রবলেম আছে, হ্যান ট্যান এরকম টাইপের। এবার সত্যি কথা বলতে না, মানে আমি যখন বাড়ি থেকে যখন বেরোচ্ছি, তখন আবার সে শুনলাম জাস্ট চারপাশে আওয়াজটা হচ্ছে এরকম, কিরে পড়াতে পারলি না তো, আর পড়াবি, আসবি, এরকম টাইপের একটা, মানে ঠিক বাঁ দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে, মানে আমি ঠিক সোর্স ধরতে পারছি না। রাস্তায় বেরিয়ে এসে না আমার তখন মানে একে তো ভয়, তারপর রাগ, মাথা গরম হয়ে আছে আমার তখন। মানে এত হিউমিলেশন আমার কোনোদিন হয়নি, মানে ওই বাড়িতে ফালতু একটা হ্যান্ড যাবে, মানে এত রেগে গেছি তখন। আমার তখন মনে হচ্ছে কি যে এবার আমি কিছু হেস্তনেস্ত করবো, এবার আমি কিছু করবো এইটাতে। তো আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তখন আমি প্রথমত যারা কিছু জানতো, ঠিক আছে তো, তো কিছু লোকজন ছিল, তাদের সাথে আমি কথাবার্তা বললাম এই বাড়িটারই, যে মানে কি ব্যাপার এরকম টাইপের। তো যথারীতি ততদিনে মানে আমি তখনও দেখা পাইনি, গরুর দেখা পাইনি, শুধুমাত্র আমি বলেছিলাম তোমাকে স্বপ্নে দেখতে পেয়েছিলাম আমি তাকে, ঠিক আছে। তো আমি যখন বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আবার সেই লোকগুলো কল করে সে একই নাটক, যে আমি আপনাকে টাকা দিয়ে দেবো, একটা ফাইনাল দিন এসে আপনি টাকাটা নিয়ে যান, এত অসুবিধা কি আছে, আপনার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, এগুলো চায় না, হ্যান ত্যান। বাড়িতে তো যথারীতি ঝামেলা, আমি তো বাড়িতে এসে সেসব কথাবার্তা জুড়ে দিয়েছি, ফোনের মধ্যে ঝামেলা। তখন আমার মা বললো, কি হয়েছে, কি ব্যাপার কি? আমি বললাম যে এরকম একটা বাড়ি আছে, সে বাড়িতে, এবার বলেই থেমে গেছি, আমি তো বলতে পারছি না। আমাকে তখন বাবা বললো, কি কি হয়েছে, তো টাকা দিচ্ছে না? আমি তখন বললাম যে না দিচ্ছে, প্রথমে তার জাগে নিয়ে আয়। আমি তো খুলে বলতে পারছি না। সে ভদ্রমহিলা বহুবার কল করেছে, না আপনি এসে টাকাটা দিয়েছেন, ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে, একটু আপনি একটু শুধুমাত্র লাস্ট একটা চ্যাপ্টার আছে, একটু ওদের সেটা একটু দেখিয়ে দিয়ে একবার একটু চলে যান, আপনাকে টাকাটা দিয়ে দেবো, আপনি আপনাকে আর আসতে হবে না, আমরা কোনো রিকোয়েস্ট করবো না। হ্যাঁ, এটা মনে চলো ঠিক আছে, টাকাটা। তখনও তো ইউপিআই এত কিছু হয়নি, হ্যাঁ, হাতেই ফিজ নিত। তো আমি সেদিন গেছি। 2019 ইউপিআই তো হয়ে গেছে।
আমার কাছে সবাই গুগল পে ছিল না সেরকম কিছু একটা, ওকে মানে আমি খুব একটা ইউজ করতাম না, হয়তো ওরাও করতো না। হ্যাঁ, তো আমি তখন গেছি, গিয়ে ওদের বাড়িতে ফিজ নেওয়ার জন্য আবার সেরকম ওপরে উঠেছি। এবার এবার আমি নিচ থেকে, এবার আমি যখন যাচ্ছি সে বাড়িতে, এখন আমি ঢুকবো, হঠাৎ করে আমার কানেও ঠিক না, ঠিক ঠিক আমার মাথার মাঝখানে, মানে আমি তখন বাড়িতে ঢুকিনি, ঠিক মাথার মাঝখানে আমি গুরু গলা শুনতে পেলাম। ঠিক আছে, তিনি হঠাৎ করে বললেন যে আমি যা বলবো তার বাইরে কিছু বলবি না, আমি যা করতে বলবো তার বাইরে কিছু করবি না। মানে আমি কোনোদিন এরকম শুনি, হঠাৎ করে কথাটা শুনতে পেলাম, দুম করে তিনি এই কথাটা বললেন যে যা বলবো তার বাইরে কিছু বলবি না, যা করতে বলবো তার বাইরে কিছু করবি না। তারপরে আমাকে বললো পরেই যা। ঠিক আছে, একদম ডাইরেক্ট বললো পরেই যা। আর তখন গেলাম, দরজাটা খুললাম, পঞ্চাক্ষরী নাম করতে করতে উপরে উঠলাম। সেই উপরে উঠছি, সেদিনও দেখলাম, জাস্ট সেদিন আবার সে সিঁড়িতে উঠছি, সিঁড়ি একদম সামনে দাঁড়িয়ে আচ্ছা কালো মূর্তি। মানে মানে হঠাৎ করে, মানে আমি সিঁড়িতে উঠছি, ধরো মানে তখন প্রিপেয়ারই হয়ে গেছিলাম যে বাড়িতে কিছু হবে, প্রিপেয়ারই হয়ে গেছিলাম। এবার ধরো আমি মনে করলাম যে সিঁড়ির সামনে ধরো কোনো গন্ডগোল আছে। এবার তখন আমার মনে হলো কি, যে প্রত্যেকটা জায়গাতে না আমি চোখ রেখে 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 যেতাম, কোথাও কিছু নেই তো, কোথাও বিড়াল দেখা যাচ্ছে না তো, ওর আওয়াজ শোনা যাচ্ছে না তো, ঠিক আছে, এরকম টাইপের। এবার আমি যখন সিঁড়িতে আস্তে আস্তে উঠতে দেখি যে একদম সিঁড়িতে পা রেখেছি, ওই কলাসরের গেটটা ক্রস করে দোতলা দিকে উঠতে আছি, দেখি সামনে দাঁড়িয়ে আছে। মানে একটা লোক, সে 5 ফুট 7 ইঞ্চি, তার এরকম পায়জামা পাঞ্জাবি পরলে যেরকম অবয়ব হয় সেরকম, জাস্ট একটা ছায়া, মানে পুরো ডার্ক একটা ছায়াটাও এরকম যেন কেউ ওপরে কোনো সিঁড়িতে দাঁড়িয়ে আছে, সেখানে কোনো আলো পড়েছে, সেই আলোতে এসে ছায়াটা ওখানে পড়েছে। এবার আমি আস্তে 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 ছায়াটা দেখে, এবার আমি তখন বলছি ভয় পাবো না। একবার যখন শুনতে পেয়েছি আমি ভয় পাবো না, আস্তে 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 আমি ওপরে উঠেছি, ধীরে 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 ওপরে উঠে সেদিন আমি ওদের বাড়িতে যাইনি, মানে ওদের দরজাটাতে ঘা করিনি। আমার মনে হলো ছাদে একবার যাওয়া উচিত, কেন জানি হঠাৎ করে মনে হলো ছাদে যাওয়া উচিত। আমি ধীরে 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 ছাদে গেলাম। ঠিক আছে, তার কারণে বেলগাছের ব্যাপারটা, আমি তো বেলগাছ দেখিনি, বেলগাছটা কোথায়। গেলাম ছাদে, তখন এই হালকা সন্ধে হয়ে এসেছিল, ছাদের দরজাটা খুললাম, তালা দেওয়া ছিল না, খুলে ছাদে বেরিয়ে ওই প্রথম তোমাকে বললাম না যে ছাদের মধ্যে গন্ধটা ছিল, খোলা হাওয়াতে, ওই খোলা হাওয়াটা পেলাম, গন্ধটা এরকম বিচ্ছিরি টাইপের পেলাম। মানে আমি ভাবলাম যে এরকম একটা ফাঁকা জায়গাতে কি করে গন্ধ থাকতে পারে। হ্যাঁ, মানে খুব বিটকেল একটা পরিবেশ। তারপরে আমি কিছুক্ষণ এগিয়ে গিয়ে ওদের ঠিক বাড়ির ছাদ থেকে তো বাড়ির চারপাশটা দেখা যায়, এগিয়ে দেখি বাড়ির পিছনে সেপটিক ট্যাঙ্ক আছে, সেপটিক ট্যাঙ্কের পাশে একটা বেলগাছ আছে, যে বেলগাছটা যে ড্রয়িং রুমে আমি দেখেছিলাম জিনিসটা, সেই ড্রয়িং রুমে জানলার সাথে লেগে আছে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমি দেখলাম বেলগাছটাকে। এই সেই বেলগাছ, যে মুহূর্তে বেলগাছটাকে আমি দেখলাম, কৌস্তব, মানে পুরো মনের যেন সমস্ত ইন্দ্রিয় 10টা, মানে যত ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয় যেন পিন পয়েন্ট করে বললো এই গাছ যত নষ্টের গোড়া। একদম মানে ভেতর থেকে একটা গাট ফিলিং থাকে না মানুষের, একদম পুরো গাট ফিলিং দিয়ে বলে এই গাছ যত নষ্টের গোড়া, সমস্ত নষ্টের গোড়া এই গাছটাতে আছে। এবং বেল গাছটা এত অদ্ভুত, মানে এত বড় গাছ, প্রায় মানে 3 তলা মানে 4 তলা বাড়ির অব্দি গাছ, গাছটাতে 3-4টে ডালপালা, তাতে মানে বিচ্ছিন্ন ভাবে কিছু মাত্র কয়েকটা মাত্র পাতা টাতা আছে। মানে অত বড় গাছে প্রচুর পাতা হওয়া উচিত, প্রচুর ডালপালা থাকা উচিত, সেরকম কিচ্ছু নেই। আর আমি কোনোদিন কারোর বাড়িতে সেপটিক ট্যাঙ্কের পাশে বেল গাছ দেখিনি। ঠিক আছে, এবং আমি তোমাকে এই জিনিসগুলো বলে রাখি যে এগুলো খুব তো পবিত্র গাছ হয়, মানে নিম গাছ বলো, বেল গাছ বলো, অশ্বত্থ গাছ বলো, অর্জুন গাছ বলো, এগুলো কোনোদিন এই ধরনের মানে অসুচি জায়গার মধ্যে থাকলে সাধারণত গন্ডগোল হয়। তখন আমার মনে হলো এই জন্যই হয়তো কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু কি গন্ডগোল হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। এবার যেই আমি বেলগাছটাকে দেখছি, যখন পুরো মন বলে দিয়েছে যেটা গন্ডগোল, তখন আমি শিওর হলাম যে এবার আমি বেলগাছের ব্যাপারে কথা জিজ্ঞেস করবো, একদম সোজা কথা পারবো, টু দা পয়েন্ট কথা পারবো। ঠিক আছে তো, হ্যাঁ, যে কেন কি আছে বেলগাছে এরকম এরকম হ্যান্টান, সেটাও যেটুকু জিজ্ঞেস করবো সোজা, যাদের কাছ থেকে শুনেছি তাদের কাছেই ডাইরেক্ট জিজ্ঞেস করবে, কারণ বাবা মার সাথে বলে কোনো লাভ নেই, ওর এরা তর্ক করবে, আবার ঝামেলা হবে। টাকাটা দিতেছি, টাকাটা নেবো, বেরোবার পথে জেঠুর সাথে কথা বলো, কারণ আমি যে এত ভোগান্তি ভুগলাম এই বাড়িতে, আমাকে তো জানতে হবে কার জন্য আমি এতটা ভুগলাম, তাই না? এবার জাস্ট আমি তখন বেলগাছটার দিকে মানে মার্ক করে বললাম যে ঠিক আছে, দেখবো আমি এবার আমি দেখবো, আমি জানবো যে কি আছে বাড়িটাতে, ঝামেলাটা কি, আমি কেন এত ভুগলাম। আমি জাস্ট যেই গেছি, সেই দরজার কাছে গেছি, হ্যাঁ, জাস্ট দরজার ভেতরে এক পা রেখেছি, পুরো ছাদ জুড়ে আবার
তুই আবার এসেছিস। একদম স্পষ্ট, আমি জাস্ট একটা পা ঘরের মধ্যে দিয়ে দাঁড়িয়ে পড়লাম, চৌকাঠের ভেতরে একটা পা। তুই আবার এসেছিস, এরকম শুনতে পাচ্ছ? একদম একদম পুরো পাশ, মানে মানে ডান দিকে হচ্ছে আওয়াজ, বাঁ দিকে হচ্ছে আবার, সামনে হচ্ছে, পিছনে হচ্ছে, মাথার উপরে অব্দি আওয়াজ হচ্ছে, মানে এন্টায়ার পুরো রিজিয়নে আওয়াজটা হচ্ছে। মানে আমি তাকিয়ে কোথাও অ্যাডিট লোকেট করতে পারছি না, ঠিক আছে? একবার ডান দিকে হচ্ছে, একবার বাঁ দিকে হচ্ছে, হ্যাঁ মানে যাতা রকম পুরো কেসটা সামনে পিছনে সেরকম ভাবে হচ্ছে। হ্যাঁ, তখন আমি পঞ্চাক্ষরী মন্ত্র করতে করতে একদম তখন দাঁতে দাঁত চেপে গেছে। আমি তখন বললাম যে আমি এসছি, আবার এসছি, ঠিক আছে? বলে চুপ করে যত বলছে, হ্যাঁ এরকম, আবার আবার এসেছিস তুই, আবার এরকম করে, ঠিক এই ধরনের গলা করে আমাকে বলছে, ঠিক আছে? তখন আমি বুঝতে পারলাম যে এই বিড়াল ফিরাল এগুলো দোজ আর ট্রিক্স। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমার মনে হলো আমার বাড়িতে যে ধরনের কিছু একটা আছে, এই বাড়িতে সেই ধরনের কিছু একটা আছে, এই বাড়ি পিশাচগ্রস্ত। কারণ মনে আছে আমার বাড়িতে আমি কুকুর বিড়াল দেখেছিলাম, মনে আছে? দৌড়ে চলে যাচ্ছিল, ঠিক আছে? রাত্রেবেলা আমি ছাদে চলে গিয়ে স্লিপ ওয়াকিং করতাম, হ্যাঁ, কালো ছায়াটা দেখতাম, এই ধরনের। হ্যাঁ, তো তখন আমার মনে হচ্ছে কি যে আমার বাড়িতে যা যা ঘটনা ঘটেছে এই বাড়িতে সেরকম কিছু একটা আছে। এই বাড়িতে ওই বেলগাছ যে আছে, ওই বেলগাছে কোনো একটা তন্ত্রক্রিয়া করা হয়েছে, যেরকম আমার পরবর্তীকালে তুমি যেরকম জানতে পেরেছিলে আমার চুল নিয়ে যে ভুডু ধরনের কাজ কোনো করা হয়েছিল, ঠিক আছে? আমার তখন মনে হচ্ছে এই বাড়িতে সেরকম কিছু একটা আছে, একদম 100%। এবার তখন আমি একদম শিওর যে বাড়িতে পিশাচ আছে, ঠিক আছে? আমি সেদিনই ঘটনাটা ঘটলো। বাড়িটার পাশের বাড়িতে একটি মেয়ে থাকতো, অপূর্ব সুন্দরী দেখতে মেয়েটিকে। মাঝে মাঝে আমি এক দুবার দেখেছি তাকে, যখন পড়াতে যেতাম তখন সে মাঝে মাঝে বেরোতো, খুব সুন্দরী দেখতে। তবে সেরকম না যে দেখেই মানে লোকের মনে হতে পারে যে ঠিক আছে অ্যাট্রাক্টর, এরকম সেরকম কিছু না। যে রাস্তায় সুন্দর মেয়ে দেখলে এরকম মনে হয় যে মেয়েটি সুন্দর দেখতে, দ্যাটস ইট, ওই অব্দি। তো দেখবে অনেক মানুষ বিকালে চান করে, দেখেছো? ঠিক আছে, বিকালে চান করে সেরকম টাইপের। তো সেদিন যখন আমি ছাদে গেছিলাম তখন আমি দেখেছিলাম মেয়েটি ছাদে আছে। হ্যাঁ, যখন প্রথমে ঢুকে আমি দেখেছিলাম পাশের ছাদে আছে, ঠিক আছে? ছাদে একটু তো চুল টুল শুকাচ্ছিল, এরকম টাইপের দেখে, মানে একটা মানুষকে দেখে বোঝা যায় না যে চুল ভেজা আছে, স্নান টান করে সেরকম টাইপের। এবার তখন সন্ধে হবে, চারপাশে এরকম শাঁখের ধ্বনি পড়ছে, ঠিক আছে? এবার যেহেতু বাড়িগুলো খুব কাছাকাছি, তাই জন্য জানলাগুলোও পাশাপাশি, বুঝতে পারলে? এবার জানলাগুলো কিরকম বলো তো, ওই যে থাকে না যে তোমার ওই শাটার যে ডোর গুলো থাকে, জানলাগুলো সেরকম। হ্যাঁ, এবার ছেলেটিকে যে ঘরে পড়াতাম সেই ঘরের যে জানলাটা আছে সেটা ঠিক ওদের জানলার সামনে না, কিন্তু একটু আগে, মানে একটু কোণা থেকে দেখলে দেখা যায় ওদের পাশের বাড়ির যে জানলাটা, আর ওই ঘরটিতে মেয়েটি থাকতো, ঠিক আছে? খুব সুন্দর গান করতো, কারণ ওর মানে ওর কাছে কিছু স্টুডেন্ট আসতো যাদেরকে মানে গান শেখাতো, এরকম টাইপের। আমাদেরই বয়সী, খুব বেশি মানে বড় না বা খুব বেশি ছোটও না। সেদিন আমি জাস্ট ওদের সাথে কথাবার্তা বলছি, ছেলেটাকে আমি দেখিয়ে দিলাম যে এই জিনিসগুলো পড়বে ভাই, আজকে তোমার সাথে এই অবধি, ঠিক আছে? তখন আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের বেলগাছে কোনো গন্ডগোল আছে, বেলগাছের সাথে কি গন্ডগোল আছে? তখন না ছেলেটা আমতা করছে, ছেলেটা আমতা করে আমাকে বলছে, তখন বলছে যে মানে স্যার আপনাকে বলবো কি বলবো না সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, মানে আমি তখন বললাম যে কি ব্যাপার আছে তুমি নির্ভয় বলো, কারণ আজকে তো শেষ দিন, এরপরে তো আমি তোমাকে পড়াবো না। তো যা বলার আজকে বলে যাও, ঠিক আছে? আমি সেটা শুনে যাই। হ্যাঁ, তো জাস্ট আমি ওর সাথে, ছেলেটার সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে? পাশের বাড়ি থেকে রে রে করে চিৎকার এলো, মানে যে যাতা চিৎকার, একদম মানে আর্তনাদ যাকে বলে, পিচ্ছির একটা চিৎকার। এবার আমরা ঘট করে উকি মেরে জানলা দিয়ে দেখি কি যে ওই ঘরে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে ঘরটা, মানে ঘরের ভেতরে আগুন লেগেছে, আগুনের যে থাকে না যে একটা মানে হলকা বেরোয় ওরকম টাইপের দেখা, দাউ 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 করে ঘরটা জ্বলছে। আর সেই যে মেয়েটি, তার পরিত্রাহী চিৎকার, মানে কি সাংঘাতিক রকমের চিৎকার তার। এবার মানে সমস্ত লোকজন দৌড়ে গেছে, আমরাও তো বাড়ি থেকে দৌড়ে গেছি ওই বাড়িতে, সব চিৎকার গেছি, গিয়ে সেই ওরা সেই কম্বল টম্বল দিয়ে মেয়েটাকে দেখলাম। আমি কি হয়েছে সেটা জানি না, তবে এটুকু বুঝতে পারলাম মেয়েটাকে আগুন লেগেছে কোনোভাবে। আগুন লেগে গেছে? হ্যাঁ, মেয়েটাকে কোনোভাবে একটা আগুন লেগেছে, ঠিক আছে? তো আমরা গেলাম, তখন মেয়েটিকে ওখান থেকে বের করা হলো, ঠিক আছে? সেই মানে যাতা রকম পুরো পাড়ার লোকজন জড়ো টড়ো হয়ে গেল, মেয়েটাকে বের করা হলো হাসপাতালে। মানে সামনেই দেখবে ওদের দেখবে টবের রোডে বড়নগরের হাসপাতাল আছে না,
আচ্ছা, ঠিক আছে, থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ, হুম। টবিন রোডে একটা তোমার স্টেট জেনারেল হাসপাতাল আছে ওখানে। তো সেইখানে যখন মানে আগুন টাগুন লেগে গেলো, লোকজন আসলে এরকম টাইপের, আমরা তো উপরে ওদের বাড়িতে তো ঢুকতে পারছিলাম না, মানে আমরা গিয়ে তখন বললাম যে উপরে এরকম ঝামেলা হচ্ছে, সবাই দৌড়ে গেল গিয়ে সেই মেয়েটিকে আস্তে আস্তে মানে তারকে আগুন টাগুন নেভানো হলো, ঠিক আছে, চাপা টাপা দিয়ে তারপর মেয়ে অ্যাম্বুলেন্স আসলো, মেয়েটিকে নিয়ে গেল। মেয়েটি বাঁচলো না, বাঁচলো না, ঠিক আছে, মারা গেল? হ্যাঁ মারা গেল। কিভাবে হলো বলো তো কেসটা? এটা তো আমরা তো প্রথমে বুঝতে পারলাম না যে কি করে কি লাগলো হ্যান ত্যান টাইপের, মানে তখন ওই মেয়েটার দুটো বোন ছিল, বুঝতে পারলে? তো আমরা তখন মানে সেই যে এরকম টাইপের হয়েছে, তো আমরা তখন জিজ্ঞেস করলাম যে কি মানে কি করে হলো, তখন বললো দিদি প্রদীপ জ্বালাতে যাচ্ছিল, সন্ধ্যা প্রদীপ দেবে, প্রদীপ জ্বালাতে যাচ্ছিল, ঠিক আছে। সেই যে প্রদীপ জ্বালিয়ে যে থাকবে না কাঠিটা, দেশলাই কাঠিটা, দেশলাই কাঠিটা তো ডাস্টবিনে কোথাও ফেলেছে। তো কোনো না কোনো ভাবে মানে খুব অপ্রাকৃতিক ভাবে সেই কাঠিটা গিয়ে তোমার পাশে নাকি ওখানে মশারি দলা পাকানো ছিল বা কোথায় গিয়ে হয়তো গিয়ে পড়েছে, মানে দেখবে না যেরকম দেশলাই কাঠি বন্ধ করে ফেলে একটা হলকা গিয়ে পড়ে হালকা, ওরকম টাইপের, মানে বললো যে দেশলাই কাঠি যে ফেলতে গিয়ে ওই মশারিতে আগুন ধরে গেছে, সেই মশারি আগুন থেকে সারা ঘরের মধ্যে আগুন ধরে গেছে। আর দিদিকে নাকি মানে মশারি জড়িয়ে ধরেছে। মানে মেয়েটা ওই ঘরেই ছিল, বাচ্চা মেয়েটা ওই ঘরেই ছিল, ঠিক আছে, মানে ওদের থাকে না ঠাকুরের সিংহাসন মাটিতে, ঠিক আছে, মাটিতে এরকম করেছে, তো সারা গায়ের মধ্যে মানে যে ঘরে আর কি থাকার জায়গা সেই ঘরেই সিংহাসন ছিল, তো সারা গায়ে আগুন ধরে গেছে পুরো, মানে মশারিটা দিদিকে ওর মেয়েটাকে পুরো জড়িয়ে দাও 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 করে জ্বালিয়ে দিয়েছে, পুরো জ্বালিয়ে দিয়েছে। আমি সেই প্রথম করে একটা জলা মহিলা দেখেছিলাম যখন নিয়ে যাচ্ছে না কৌস্তব, মানে সেই মানে মহিলার গায়ে পুরো মশারি বসে আছে, আমি দেখেছিলাম সেটা, ছিপকে আছে মশারি, মাথায় একটা চুল নেই, মানে কি তুমি কোনো দেখেছো কোনো মানে পুড়িয়া মানুষ দেখেছো? আর্জি করে একবার দেখেছিলাম। হ্যাঁ, কিরকম? তারপর কি হলো বলো কেসটা? অন্নপ্রাশনে ভাত উঠে চলে আসে, তাই না, ওরকম টাইপের। তো যখন নিয়ে চলে গেল, যখন মেয়েটি মারা গেল, মানে সেখানে পরের দিন মানে সেদিনই আমি শুনলাম যে মেয়েটি মারা গেছে, কারণ আমি চলে এসেছিলাম ওখান থেকে। আর পরের দিন যখন গেছি তখন মানে আমাকে সেদিন তো বায়না টানা দিল না সেরকম টাইপের, তো আমি ঠিক করলাম যে ঠিক আছে পরের দিন যাবো, কি বায়না নিয়ে ছেড়ে দিয়ে চলে আসবো, ঠিক আছে, একটা বিতি কিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে এরকম টাইপের। তো সেদিন আমি যখন গেছি তখন কি একটা প্রসঙ্গে জানি কথা এরকম উঠেছে হ্যান ত্যান, তো দুই বাড়ির মাঝখানে বিরাট ঝামেলা, দুই বাড়ির মাঝখানে বিরাট ঝামেলা, ঠিক আছে। এবার সেই যখন মানে ওই যার মেয়ে, ঠিক আছে, তো সে এই বাড়ির দিকে তাক করে বলছে, ঠিক আছে, তো চিৎকার করে বলছে যে ওই বুড়ো আমার মেয়েকে খেয়েছে। বুড়ো? পুরো বাড়িতে আমি কোনো বুড়ো দেখিনি, ঠিক আছে, প্রথম কথা। আচ্ছা, বলছে বুড়ো বাড়িতে ওই বুড়ো আমার আমার মেয়েকে খেয়েছে, এর আগে নিজের দাদার মেয়েগুলোকে খেয়েছে, আজ আমার মেয়েকে খেয়েছে, ঠিক আছে। এবার তখন তো বাড়ির বউদের মাঝখানে যেরকম হয় আর কি, এ বাড়ি ওকে কাদা ছড়ে, এ বাড়ি একে কাদা ছড়ে, এরকম বিরাট একটা ঝামেলা ঝামেলা লেগেছে। তখন আমি গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম যে মানে কে বুড়ো, কি ব্যাপার? তখন ছেলেটা বলছে আমার দাদুর ব্যাপারে কথা বলছে। দাদু? হ্যাঁ, আমি বললাম দাদুর, আমি বলছি দাদুর ব্যাপারে। দাদু? কোন দাদু? তখন বলছে আমার আমার দাদু ছিল স্যার 2006-তে মারা গেছে। বললাম দাদু তোমার 2006-তে মারা গেছে? হ্যাঁ, তো সে তো নেই তোমার রেখা। তখন তখন ছেলেটা আমাকে বলছে আসলে স্যার মানে কি বলবো, ওরা মনে করে যে আমার দাদুর জন্য এগুলো হয়েছে, ঠিক আছে। কোথায় তোমার দাদু? তোমার দাদু কি করে যদি থাকে, সে 2006-তে মারা গেছে, তো সে কি করে এরকম টাইপের মারলো? হ্যাঁ, আমি তখন বলতে যাচ্ছিলাম যে তোমাদের বাড়িতে অন্য কোনো প্রবলেম আছে সেটা দেখা, হয়তো পুরো রিজিয়নটাতেই কোনো একটা প্রবলেম আছে, ওই জায়গাটাতে, কারণ আমি তো পাশে বেঁধে ঢুকিনি, আমি তো যাই না, তাহলে তোমার রিজিয়নটাতেই কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে। হ্যাঁ, তখন আমি বলতে যাচ্ছি, তখন হঠাৎ করে ছেলেটা বলবে কেন ওই বেলগাছ? বেলগাছ? ওকে। আমি তখন বললাম, তখন ছেলেটাকে আমি বসিয়ে বললাম ভাই কি ব্যাপার বলো তো, কি বেলগাছে কি গন্ডগোল? তখন ছেলেটা বলছে মাকে বলবেন না তো, তাহলে মানে আমাকে মানে খুব ঝাড়বে। বললাম কি কি বলো না, কি সমস্যা? তখন বললো যে ওই 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 গাছটাতেই তো দাদু থাকে। মানে? আমি বললাম ওই গাছে দাদু থাকে, এই আমার গায়ে কালটা দিচ্ছে, ঠিক আছে। আমি তখন বললাম ওই গাছটাতে দাদু থাকে, তুমি দেখেছো? তখন যেই আমি ছেলেটাকে ওই বাড়িতে এই কথাগুলো বলছি, ঠিক আছে,
আবার সেই আমি কথা বলছি, চারপাশে আওয়াজ আসে, তোর শিক্ষা হয়নি এখনো, তোর এখনো শিক্ষা হয়নি, এখনো আসছিস তুই, তোর খুব জানার না। ঠিক আছে, চারপাশে এরকম আওয়াজ হচ্ছে, ডান পাশে বা পাশে এরকম টাইপের। অডিটরি হ্যালুসিনেশন নয় তো? আরে আমি বারবার এই জিনিসগুলো কি করে শুনবো বলো না আমাকে? দিনের আলোতে লোকজনের মাঝখানে দাঁড়িয়ে কি করে শুনবো? তখন আমি ছেলেটার দিকে তাকিয়ে, মানে আমি শুনছি চারপাশে, আমি এদিক ওদিক তাকাচ্ছি। ঠিক আছে, আমি হট করে সন্ধ্যাবেলা পথে এলো তো? এরকম টাইপের। আমি তো এটা তো একদিন না তো 2-3 বার তো শুনেছি। হ্যাঁ, তখন ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু শুনতে পাচ্ছ? ওই কই না তো স্যার। হুম। হুম, তখন আমি তোমাকে বললাম যে চলো বেল গাছটা দেখাতে পারবে? বলে হ্যাঁ। ছেলেটাকে বলে চলো দেখাও। তো বাড়িতে ঝামেলা চলছে, ঠিক আছে, মানে নেওয়া হয়ে গেছে আমার। আমি গেছি, ছেলেটা সে ড্রয়িং রুমে নিয়ে গেল, হুম। যে ড্রয়িং রুম এরকম ছিল। ড্রয়িংটা খুললো, খুলে একটা ড্রয়িং রুমে একটা জানলা আছে, জানলার সামনে দাঁড়ালো, বুঝলি, জানলার সারাটা খুললো। ঠিক আছে, জানলার সারাটা খুলে বুকটা আমার ছ্যাদ করে উঠলো। সামনে সে বেল গাছটা, কিচ্ছু দেখিনি, কিন্তু বুকের ভেতর ঠাক 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 করতে শুরু করলো, মানে একটা স্পন্দ হতে শুরু করলো, ছ্যাদ করে উঠলো পুরো বুকটা আমার। হ্যাঁ, তারপর গাছটা দেখার পর কি হলো? তো এক তো বেল গাছের কথা শুনেছিলাম, তারপরে এই গাছটা দেখলাম আমি, মানে ওরা ছেলেটা স্বীকার করলো। তখন ঝামেলা দাদু চলছে, কানেক্টেড কিভাবে? বলছি তোমাকে, ঝামেলা চলছে তখন, ও দাদু নাকি খেয়েছে হ্যান ত্যান। তখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কি বলছে, তোমার তোমার নাকি দাদু নাকি নিজের দাদার মেয়েগুলোকে খেয়েছে। তখন তখন ছেলেটা আমাকে বললো যে অ্যাকচুয়ালি স্যার, আমার মানে আমার যে দাদু আছে, দাদুরা তো 2 ভাই ছিল, দাদুর 2 মেয়ে ছিল। ঠিক আছে, ওরাও কিন্তু মানে একই রকম ভাবে মরেছে। তাহলে একই রকম মানে? আমি বলো যে আগুন লেগে মারা গেছে। তাহলে 2 মেয়ে আগুন লেগে মারা গেছে? বলছে হ্যাঁ, 2 মেয়ে আগুন লেগে মারা গেছে, এবং একজনের হাজবেন্ডও মারা গেছে এইভাবে, মানে হঠাৎ করে গায়ে আগুন লেগে এরকম type মারা গেছে। হ্যাঁ, তখন আমি বললাম যে তাহলে তুমি মানে খেয়েছে বলছে কেন এগুলো? বললো কারণ আমার দাদুর সাথে, আমার যে দাদুর যে দাদা ছিল তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, খুব মারামারি ঝামেলাঝাটি হতো। ঠিক আছে, তো তারপরে আমার দিদিমা মারা যাওয়ার পরে আর কি, আমার দিদিমাকেও দাদু খুব অত্যাচার করতো। ঠিক আছে, আমি তখন বললাম তুমি দেখেছো? ও বলছে হ্যাঁ, আমি তখন তো খুব ছোট, কিন্তু মানে বাবা মার কাছে শুনি যে এরকম টাইপের হয়েছে। তো তখন আমার মনে হলো যে মানে যা কিছু শুনছি, যা কিছু বলছে আর যা কিছু দেখেছি তার পিছনে, মানে আমার না তখন আইডিয়াটা পুরো চেঞ্জ হয়ে গেল। তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি এতদিন ভাবতাম যে পিশাচ আছে একটা, মানে যে সমস্ত বিহেভিয়ার আমার সাথে করেছে সব কটা আমাকে সেই দিকেই ইন্ডিকেট করছিল যে ধরনের আমার বাড়িতে ঘটনা ছিল। বিড়াল দেখা, প্রাণী দেখা, ছায়া দেখা, চারপাশে কথা শোনা, হ্যাঁ, এগুলো আমার মনে হচ্ছে যে পিশাচ আছে। আর তখন আমার না মানে মাথাটা হঠাৎ করে মনে হলো যে একটা সামান্য প্রেত এত কিছু করতে পারবে? মানে যদি কেউ থেকেও থাকে, যদি দাদুর কথা বলে, আমি তো স্পষ্ট দেখেছি না চোখের সামনে গাছটাকে। এখনো সেই বাড়ি আছে, এখনো সেই গাছ আছে, কেমন। তো তো যখন আমি দেখেছি জিনিসটাকে, তখন তো আমি বুঝতে পারলাম না যে যে ধরনের কথাবার্তা শুনেছি কানের মধ্যে, তখন মনে হচ্ছে একটা সামান্য প্রেত এত কিছু করতে পারে, মানে এই সামান্য না, আর যা চোখ সামান্য না এই জিনিসটা। হ্যাঁ, তো তখন আমি ঠিক করলাম যে আমি ভাবলাম যে ছেড়ে দেবো, কিন্তু আমার বললাম না, গুরু বলেছে ছাড়বি না, ঠিক আছে, পড়াতে থাক। তখন ছেলেটাকে বললাম যে তুমি পড়বে আমার কাছে? তখন বললো যে হ্যাঁ স্যার, পড়ালে পড়বো। ঠিক আছে, আমি বললাম মাকে ডাকো। মা আসলো, তখন আমি বললাম বসুন এখানে। তোমার বসলো। আর ছেলে কিরকম করছে আমার সেসব পরে কথা হবে। ঠিক আছে, আপনি কি চান আমি আপনার ছেলেকে পড়াই? ঠিক আছে, বারবার টিচার চেঞ্জ এরকম। তখন বলছে যে হ্যাঁ, আপনি পড়ালে তো ভালোই হয়, কিন্তু বাড়িতে কিরকম গন্ডগোল চলছে দেখছেন তো এরকম। আমি তখন বললাম যে আপনি আমাকে খুলে বলুন, ব্যাপার কি, আপনার বাড়িতে কি আছে? সে না আপনার আপনি বলতে চাচ্ছেন সেই না আপনার হাজবেন্ড আপনাকে আটকে দিয়েছিল, কি আছে ওই বেলগাছে, কি আছে? ঠিক আছে, আমি শুনেছি যে আপনার ভাষণ নিজে বলেছে, নিচে দাঁড়িয়ে আমাকে নিজে বলেছে, আমাকে তো বলেনি, কিন্তু ঢপ মেরে দিচ্ছে ওখানে। ঠিক আছে, যেহেতু ভয় পায়, আমি বললাম নিজে বলেছে বেলগাছে গন্ডগোল আছে। হ্যাঁ, তখন প্রথমে না আমাদের কিছুক্ষণ তাকিয়ে একটু উকি মেরে করিডোর দেখে নিল হাজবেন্ড আছে কিনা। তারপর আমাকে বললো যে আসলে ওই 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 গাছটাতে গন্ডগোল আছে। আমরা সে তো জানি, কিন্তু কি গন্ডগোল আছে, কি ব্যাপার কি, মানে এরকম আমি বা এরকম কেন শুনলাম?
তখন মানে ছেলেটা মানে বলছে যে কেন ওই সেই আগে আকাশ স্যার পড়াতে আসতো, আকাশ স্যারও তো তখন আমি বুঝলাম যে তুমি যে আমাকে কথাটা তখন বলেছিলে হুম অ্যাজ নট দ্য ফার্স্ট ওয়ান, ঠিক আছে, আমি প্রথম ছিলাম না। আমাকে যে চায় যে সামনে যে সিগারেটের দোকানে যে লোকটা বলেছিল যে ওই বাড়িতে এসো থাকতে, এবং পুরো পুরো পাড়াতে ওই লোকটার প্রচন্ড দুর্নাম, ওই যে দাদু আছে তার প্রচন্ড দুর্নাম। না কেন, তার কারণ পরে আমি জানতে পেরেছিলাম সে দাদু তার যে দিদা আছে তাকে নাকি প্রচন্ড মারতো, মানে ভেরি শোভিনিস্ট টাইপের একজন লোক ছিল, বুঝতে পারলে তো। বুঝতে মানে পারছি। সে কোনো নারী জীবনে প্রোগ্রেস করবে মানে সেটা, এই আমি তোমাকে এখন যে কথাগুলো বলছি সেগুলো গিয়ে খুব সংক্ষেপে যেটা তার পুত্রবধূ আমাকে বলেছিল, মানে তোমার ছাত্রের মা। হ্যাঁ ছাত্রের মা, সেটা হলো গিয়ে তার দাদু সহ্য করতে পারতো না কোনো মেয়ে যদি সাকসেসফুল হয়, হুম ঠিক আছে, সহ্য করতে পারতো না। হ্যাঁ, হুম। তার মনে হতো যে মানে মেয়েটা খুব বার বেড়েছে, মানে মেয়েদের সাকসেস তার কাছে ছিল বার বাড়ার মতো, বুঝতে Okay, পারলে, okay. খুব ডানা গজিয়েছে, খুব বার বেড়েছে না। এবং এবং সেই জন্য সে কিন্তু যখন বেঁচে ছিল তখন কিন্তু তার যে মানে তার যে দাদা, সে দাদা মারা যাওয়ার পরে, ঠিক আছে, তার যে দাদার যে ওয়াইফ আছে এবং তার যে 2 মেয়ে আছে তার মধ্যে হুম, এক মেয়ে তোমার একটা খুব ভালো জায়গায় চাকরি পায়, ঠিক আছে। সে চাকরি পাওয়ার পরে এই দাদু যখন তার ওয়াইফকে পিটাতো বা দিদাকে যখন পিটাতো, তখন সে এরকম ইন্টারফেয়ার করছিল যে তোমার লজ্জা করা নেই এরকম টাইপের হ্যান ত্যান। তো তখন সে দাদু মানে তাকে বলেছিল যে তোরা চাকরি বাকরি খুব খুব মেয়ে হয়ে খুব ডানা গজিয়েছে না, তোদের চাকরি বাকরি করে এরকম মেয়ে হবি, আবার তোদের এত এত অকাত যে তুই এরকম এরকম করবি, মানে কিরকম মেন্টালিটি তুমি ভেবে নাও। হুম, হ্যাঁ, তো হুম। তারপর থেকেই ওই দাদু নিজেকে একটা দরজায় একটা ঘরে বন্ধ করে ফেলে, বুঝতে পারলে তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিজে ঘরে বন্ধ করে ফেলে এবং ওই দাদু থাকতো এই একতলায়, যেখানে ভাড়াটাগুলো থাকে। ভাড়াটেগুলো থাকে, ঠিক আছে, ওরা এখানে থাকতো একতলায় ওইভাবে থাকতো। এবং ওই ওই যে কুয়োটা যে আছে, ঠিক আছে, তো কুয়োটার ব্যাপারে বলছি আমি তোমাকে। তো ওই দাদু তারপরে একতলায় দরজা বন্ধ করে, মানে মানে কেউ জানতে পারতো না, তো গভীর রাতে মানে অনেক সময় না লোকে কিছু পোড়া হচ্ছে, পোড়ার গন্ধ টন্ধ পেত। তো তখন ওর ওর মা সবে বিয়ে হয়ে এসছে, তো সে একদিন এরকম দেখে যে দাদু মানে বন্ধ করে দরজা ঘরের ভেতর থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। সে তখন একবার মানে জানলা টানলা দিয়ে উকি টুকি মেরে দেখে, থাকে না অনেক জানলা টানলা থাকে হুম, সাইডে হুম, ঘরে, হুম। উকি মেরে দেখে দাদু নাকি ঘরের মধ্যে কিছু হোম টোম করছে, বুঝতে পারলে তো। তো তখন ওর মা গিয়ে জিজ্ঞেস করেছিল যে ওর বাবাকে, তোমার বাবা কি করে, এরকম এরকম যজ্ঞ টজ্ঞ করে, তোমার বাবাকে পুরোহিত টুরোহিত, তা আমরা তো কোনো ব্রাহ্মণ টাহ্মণ না। তখন বুঝলো হ্যাঁ বাবার মাথায় কি আছে না আছে, বাবা যা খুশি তাই করে এরকম। এবং খুব আশ্চর্যের ব্যাপার, ওইটা হওয়ার পরেই ওই ঘটনাগুলো ঘটার পরেই না, যে ওই যে তোমার যে বাড়িটা যে আছে, যে ওর যে জেঠু যে আছে, ঠিক আছে, হুম, হুম, ওই জেঠুদের বাড়িটা পাশে ছিল, মানে এক পাশে যে মেয়েটার বাড়িতে আগুন লেগেছিল আরেক পাশে বাড়িটা জেঠুদের বাড়ি। হুম। তো সেই বাড়িতে জেঠুর যে যে মেয়েটা কথা বলেছিল, মানে এটি তর্ক করেছিল, তার গা আগুন লেগে যায়, আচ্ছা। বুঝতে পারলে, আগুন লেগে যায়। তো এটা ছিল মানে বড় মেয়েটা। তো তারপরে ছোট মেয়েটা যথারীতি তার বিয়ে টিয়ে হয়, বিয়ে টিয়ে হওয়ার পরে তার যে সে খুব ভালো ঘরে বিয়ে হয়েছিল, তার যে হাজবেন্ড ছিল সে রেলে চাকরি বাকরি করতো। তো তার সাথেও দাদুর একটা কথা কাটাকাটি সেরকম হয় এবং সেও অদ্ভুতভাবে রেলে কাটা পড়ে, মানে দাদুর সাথে কথা কাটাকাটি হওয়ার পরেই, ঠিক আছে, খুব তাড়াতাড়ি উইদিন 1-2 সপ্তাহের মধ্যে রেলে কাটা পড়ে। এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পরে যে ছোট মেয়ে যে আছে, হুম। ছোট মেয়েরও একইভাবে গায়ে আগুন লাগে, ঠিক আছে, গায়ে আগুন লেগে সে মারা যায়। এবং তুমি বলছিলে যে ওই যে 2 মেয়ে আছে, 2 মেয়ের আরো একজন আই থিঙ্ক হাজবেন্ডই বললে, সে আই হ্যাঁ, থিঙ্ক হ্যাঁ। গায়ে আগুন দিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, না হাজবেন্ডের গায়ে আগুন না, মানে ওই 2 মেয়ের গায়ে আগুন লেগেছিল, ঠিক আছে, ওটা আমি তোমাকে ফ্লোতে বলতে গিয়ে জড়িয়ে গেছি। ওই 2 মেয়ে যে আছে, 2 মেয়ে আগুন দিয়ে মরেছিল, হাজবেন্ড মানে আছে সেরেলে কাটা পড়েছিল, বুঝতে পারলে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে ছোট মেয়ে আছে, ছোট মেয়ে তারপরেই আর কি তারও একই রকম হয় যে খুব হাজবেন্ড মারা যেতে না যেতেই গায়ে আগুন লাগে এরকম টাইপের। এবং তাদের যে মা আছে না, মা তার ছেলে জামাই হারানোর সাথে পুরো পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, পুরো দিক বিদিক শূন্য হয়ে যায়, ওই গিয়ে ওই ফ্যানে দড়ি দিয়ে গলা আত্মহত্যা করে ওই বাড়িটাতে। এবং আত্মহত্যা করার পরেই সেই যে লোকটি যে আছে, যে যার দাদার মানে মেয়েরা দাদা আগে এত আগেই মারা গেছিল এই ধরনের হয়েছিল, সেও তাড়াতাড়ি সেই প্লটটা কিনে নিয়ে সেই জায়গাটাতে মানে নিজের নামে করে দিয়ে বা কোনোভাবে কিছু একটা হয়তো ফর্জারি করে নিয়ে সেই জায়গাটাকে বেঁচে টেচে দিয়ে প্রমোটারি করে দিয়েছিল, অন্য একটা বাড়ি তৈরি করেছিল। এবং সেই ওরা মারা যাওয়ার পরেই নাকি ওর দাদু
তখন বলে যে এরকম মানে এই বাড়িতে একটা খুব শান্তি করা দরকার, তাই জন্য সে একটা বেল গাছ কিনে আনে, বুঝতে পারলে? হুম। কোথা থেকে সেখানে নিজে বেল গাছ আনে, এনে সেটাকে সেই যে ঘরের যে দক্ষিণ দিক আছে, অগ্নিকোণ যেটাকে বলে, দক্ষিণ পূর্ব কোণ, সেইখানে বেল গাছটাকে পোতে, যে বেল গাছটা আমি দেখেছিলাম, বুঝতে পারলে? সে বহু কাল আগের ঘটনা, 2006-এর ঘটনা। এবং বেল গাছটা লাগাবার পরে ওই বাড়িতে একটা ঘটনাও ঘটেছিল, না কি ঘটনা না, উম, আমি পরে কথায় কথায় যখন এত কথাইগুলো বেরোলো, তখন বললাম যে পাশের বাড়িতে যে মেয়েটার যে হলো, পাশের বাড়িতে মেয়েটার এরকম হলো কেন, ঠিক আছে? তখন বললো যে ওই যে মেয়েটা আছে যখন ছোট ছিল, অনেক ছোট, অনেকটাই ছোট ছিল, তখন নাকি ওর যে মানে বাবা মা আছে তার সাথে নাকি মানে এর যে দাদু আছে তার নাকি যেন কথা কাটাকাটি হয়েছিল, ঠিক আছে? তার নাকি কিছু একটা কোনো একটা কথাবার্তা বলেছিল, বা এই যে যে মেয়েটি যে আছে তার সাথে হয়তো কোনো একটা গন্ডগোল ছোটবেলা থেকে, কোনো একটা তো দাদুর কোনো একটা ঝামেলা যেটি হয়েছিল এরকম টাইপের। কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আমি পেলাম আর কথাবার্তা বলতে বলতে, আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে তারপর যে দাদুর কি শুধুমাত্র মেয়েদের উপরেই খারাপ, মানে এটা কি মেয়েদের উন্নতির জন্য নাকি ক্যারেক্টারটাও খারাপ ছিল? হুম। দেখলাম ভদ্রমহিলা চুপ করে আছে, চুপ করে আছে, কিছু বলছে না। মনং সম্মতি লক্ষণম, বুঝতে পারলে? ওকে। আমি তখন বললাম যে আপনাদের সাথে কিছু করেছিল কোন রকমের? তখন ভদ্রমহিলা চোখে জল চলে এসছে, চুপ করে ছাদের দিকে তাকিয়ে বলল যে এই তো হলো ব্যাপার, আপনি তো সবই শুনলেন, মানে কথার উত্তর দিল না, চোখে জল চলে এসছে। বুঝলেন কি ব্যাপার? তো তারপর আমি তখন বললো যে তারপর আমি তখন বললাম তারপরে দাদু মারা গেল কি করে? তখন ভদ্রমহিলা বলে কেন ওই কুয়ো? আমি বললাম কিসের কুয়ো? তারপর ওই 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 কুয়োতে সে ঝাঁপ দিয়েছিল, ঠিক আছে? আর কুয়োতে ঝাঁপ দিয়েছিল কেন? কুয়োতে ঝাঁপ দিয়েছিল কেন? তখন বললো সে আর কি বলবো আপনাকে, বলে উঠে চলে গেল, আর কিছু সেরকম আমাকে বললো না, ঠিক আছে? তো তখন আমি সেদিন মায়নাটা পেয়ে গেলাম, বাড়ি থেকে বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে তখন আমার মনে হলো যে এই বাড়িতে মানে যেরকম প্রথমে মনে হয়েছিল তার থেকেও মানে কিছু অনেক গুরুতর কিছু আছে। হ্যাঁ, তো সেদিনই হলো গিয়ে সেই দিনটা যেদিন আমি সিগারেটটা কিনতে গেছিলাম। তো আমি গেলাম, পাশে গিয়ে বেরোবার সময় ওদের বাড়ি থেকে পাশের দোকানে গিয়ে এরকম সিগারেটটা কিনলাম। তখন আমি কথা কথা বললাম, এই মেয়েটা তো বাজে ভাবে আগুন দিয়ে মরে গেছিল এরকম টাইপের। হ্যাঁ, তখন বললো যে আরে না না, ওই পাশের বাড়ির দোষ। আমি বললাম কি পাশের বাড়ির দোষ? ছাড়া ওই বাড়ির বুড়োটা তো মানে হেভি হারামি বুড়ো ছিল। আমি বলছি হারামি বুড়ো মানে? বললো যে আরে ক্যারেক্টার খারাপ ছিল। আমার ক্যারেক্টার খারাপ, সে তো শুনেছি অনেক কাল আগে মরে গেছে। আমার মরে গেছে মানে নিজের নিজের বউদের মানে নিজের ছেলের বউদেরও ছাড়েনি, মানে মানে কি রেপুটেশন ভাবো? আচ্ছা, নিজের ছেলে বউদেরও ছাড়েনি। আমি বললাম মানে কি হয়েছিল? তখন বললো যে আরে বোঝেনি তো সব। হ্যাঁ, তারপরে সেই যে লোক জানাজানি হতে সে তারপরে আত্মহত্যা করে ওই ওই বাড়ির ভেতরে একটা কুয়ো আছে দেখেছে তো, ওখানে ঝাঁপ দিয়ে। তখন আমি বুঝলাম যেটুকু যেটুকু আমি ইনফরমেশন পেলাম তাতে, তুমি যতটা বুঝলে আমি ঠিক ততটাই বুঝলাম। আচ্ছা। তো তখন আমি বুঝলাম যে কিছু একটা গন্ডগোল হয়েছিল। আমি তখন বললাম যে ওই ওই বাড়িতে এখন নিচে তাহলে ভাড়াটারা থাকে। তখন আমাকে বললো যে আপনি কি ওদের বাড়িতে পড়ান নাকি? হ্যাঁ, আমি বললো হ্যাঁ। বললো তো আপনি পারবেন না পড়াতে, বলতে কত মাস্টার এলো কত মাস্টার গেল, আপনি পড়াতে পারবেন না? আমি বললো কেন? বললো আরে বুড়ো, ওই বুড়ো তো নষ্টের গোড়া, ওর তো ভয় দেখায় তো, ঠিক আছে? আমি বললাম বুড়ো ভয় দেখায়? হ্যাঁ, আমি কোনোদিন ভয়টা পাইনি, বুঝতে পারলে? ও বলছে আপনি ভয় পাননি? হ্যাঁ, এটা হতেই হ্যাঁ হ্যাঁ এটা হতেই পারে না, ঠিক আছে? তো হ্যাঁ, দুজন তো এরকম পালিয়ে গেছে এখান থেকে, আমাদের এসব কিছু নেই। বলছে আরে মশাই আপনি বললেই হবে এরকম টাইপের, আমরা কত দেখলাম, এই পাড়াতেই আছি, আমি পাড়াতেই জন্ম নিয়েছি, সবই তো দেখলাম। আমরা দেখেছি ওই বাড়ি ভালো বাড়ি না, ঠিক আছে? এবার আমি ছেলেটার বাবার অর্থনৈতিক কন্ডিশন নিয়ে বলি। হঠাৎ করে ছেলেটার মানে আমি যখন ওই ঘটনাটা এরকম ঘটার পরে জবে থেকে ওই বউ আমাকে বলতে শুরু করলো না কথাটা, আমি বললাম যে আমি পড়াবো, ছেলেকে পড়াবো। হ্যাঁ, তো ঝামেলা যেটা কিছু না, আপনার যদি আপনি মনে করেন যে অন্য স্যারকে দিয়ে পড়াতে পারেন, কিন্তু আমার কোনো অসুবিধা নেই। বললো ঠিক আছে তাহলে আপনি কন্টিনিউ করুন। তো হঠাৎ করে ছেলেটার যে অর্থনৈতিক অবস্থা বাড়ির ড্রপ করতে শুরু করলো। প্রথমত ওর বাবা একটা রিয়েল এস্টেট বিজনেসে ছিল, ঠিক আছে? তার অনেক টাকা লস হতে শুরু করলো, মানে ধরো কোন একটা জায়গায় ধরো জমি টমি কেনে,
ঠিক আছে, সেইখানে তারপরে কোনো পলিটিক্যাল গন্ডগোল হয়, হাফ দামে জমি বিক্রি করে দিতে হয়, বুঝতে পারলে, এরকম টাইপের মানে ঝামেলা ঝাঁটি লেগেই আছে। সে প্রফিট হওয়া বন্ধ হয়ে গেছে, ধার দেনা, মানে যত রকম অবস্থা শুনছি, যেগুলো যেগুলো কথাবার্তা মাঝে মাঝে শুনতাম সেখানে। পরে 2 মাস ধরে যেই ধরনের পড়াতে পড়াতে 2 মাসে কিন্তু আমি দেখেছি, বহুবার দেখেছি কিন্তু, মানে আমি ধরো বাথরুমে যাচ্ছি, সামনে দাঁড়িয়ে থাকতো, একদম একদম করিডোরের মতো মাঝখানে দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, আমি পঞ্চাক্ষরী মন্ত্র করতে করতে চলে যেতাম, তাকাতাম না, ঘুরে তাকাতাম না। তারপরে কতবার আমি দেখেছি যে তোমার যে ডাইনিং, তোমার যে ড্রয়িং রুমটা আছে, ড্রয়িং রুম থেকে কতবার ঝুলতে দেখেছি, কিছু হয়নি সেরকম টাইপের, মানে আমি দেখেও আমি না দেখার ভান করে যে ঠিক আছে। তুমি যে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিলে, ওটা কেন দেখতে? তাহলে বুড়ো তো কুয়োয় ঝাঁপ দিয়েছিল। দেখো আমি পুরোটা তো বলতে পারবো না, কিন্তু যতদূর আমার মনে হয় যে, আমি তোমাকে একটা কথা বলি তাহলে। দেখো, তুমি একটা কথা লক্ষ্য করে তুমি যদি প্রথম থেকে ঘটনাগুলো দেখো, তুমি একটা জিনিস বুঝতে পারবে যে ও সেই সব জায়গাগুলোতে আঘাত করার চেষ্টা করেছে যেগুলো আমার খুব প্রিয় ছিল, বা যেগুলোতে আমি সেন্সিটিভ ছিলাম। যেরকম দেখো, বিড়াল, আমার নিজের বাড়িতে বিড়াল ছিল, আমার একটা আলাদা অ্যাটাচমেন্ট ছিল। তো প্রথমে বিড়াল নিয়ে আমাকে কিছু একটা দেখাতে শুরু করলো। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে আমি, প্রথম কথা ও জানলো কি করে যে আমার সাথে এরকম হয়েছে, মানে আমি যে কোনো জায়গায় এরকম, মানে সম্পর্ক গঠিত জায়গায় গিয়ে এরকম ধাক্কা খেয়েছে, আমার যে কোনো অনিষ্ট করেছে কোনো মেয়ে, ও জানলো কি করে? ও কিন্তু সেটা ফুল ইউটিলাইজ করেছে ইনফরমেশনটা। এবং আমি তোমাকে বলছি যে আমার দৃঢ় বিশ্বাস, এবং পরে এটা আমি ভেরিফাইও করেছিলাম, যে ও আমাকে রীতিমতো ভয় দেখানোর জন্য আমার ভেতরে যে ভয়টা আছে না, সেটাকে অ্যাম্পলিফাই করে দিয়েছিল। মানে একটু ছোট ভয় ছিল, সেটাকে এত বড় করে আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছিল। ওই জন্যই হঠাৎ করে আমার মনে হতে শুরু করেছিল যে আমার চারপাশের সমস্ত মহিলারা আমার ক্ষতি করতে চায়। এবং এইটা কিন্তু মানে এইটা স্পেসিফিক্যালি এই ঘটনা দেখেই আমার খুব বিশ্বাস হয়ে গেছিল যে এ তো পিশাচের কাজ, ঠিক আছে। কারণ অনলি পিশাচকেই আমি দেখেছি, যে যখন আমার বাড়িতে যেটা থাকতো, ঠিক আছে, আমি হয়তো পিশাচকেই দেখেছি, সে তোমার ইমোশনাল স্টেট নিয়ে এক্সট্রিম লেভেলে ম্যানিপুলেশন করতে পারে। এগুলো সব পিশাচের লক্ষণ, যে তোমার এক্সট্রিম, মানে তোমার যে ইমোশনাল স্টেট আছে সেটা নিয়ে তোমাকে, তুমি একটুখানি ভয় পাচ্ছ, সেটাকে বড় করে দিচ্ছে। এই যে মানে এদের বাড়িতে এত কিছু হচ্ছে, এটা কখনো কিছু করার চেষ্টা করেনি? এবার সেই জায়গাটাতে আসি, তখন আমি একদিন ও জেঠুকে পেলাম, ও জেঠুকে আমি জিজ্ঞেস করলাম যে জেঠিমাকে পেয়েছিলাম, জেঠিমাকে তখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি একবার বেলগাছের কথা বলছিলেন, কিন্তু শুনতে পেয়েছি, ঠিক আছে, কি ব্যাপার আমাকে বলুন তো। আমার সাথে তখন বললাম যে আমার সাথে কিন্তু এগুলো হয়েছে। তো তখন সে ভদ্রমহিলা তো কিছু প্রথমে বলে না, তারপর অনেক জোড়াজুড়ি করাতে সে আমাকে বললো, বাবা দেখো, আমাদের এক কুলগুরু আছে, ঠিক আছে, সে কুলগুরু বলেছিল ওই বেলগাছটা কেটে দিতে, ওই বেলগাছটা নাকি ভালো না। এই জন্য দেখো আমরা সব অগ্নিকোণের দিকে যে সমস্ত জলাদরজাগুলো সেগুলো বন্ধ করে রাখি, ঠিক আছে, ওগুলো আমরা খুলি না। হ্যাঁ, কিন্তু ওরা অগ্নিকোণের দিকে খুলে রাখে, তাই জন্য ওদের এই ঝামেলাগুলো হয়। এই যে আজকে দেখছো যে ওদের এরকম মানে টাকা কড়ির অভাব হচ্ছে, মানে এরকম গন্ডগোল হচ্ছে, সেটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জন্যই। আমি তখন বলেছিলাম, মানে ক্লিয়ারলি বলেছিলাম যে তার মানে ওপরে যে তার ভাই যে আছে, সে কি কি কথাবার্তা বলেছে, সেই ভদ্রমহিলাকে বলেছিলাম, মানে তার হাজবেন্ডের যে ভাই আছে, তখন সে আমাকে বলেছিল যে মানে দেওরের কথা, দেওরের যে বউ যে আছে তার কথা, তখন যা বলে, তো যাই বলে। তো সে আমি যখন বলেছিলাম, তখন সে আমাকে বলেছিল যে হ্যাঁ, এরকম এরকম একটা ব্যাপার ছিল, আমাকেও মেরেছে। তাহলে আপনাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকেও মেরেছে, ঠিক আছে, এরকম ওনার এরকম মানে মেয়েরা মাথা তুলতে পারবে না, এরকম ব্যাপার একটা ছিল। আমি বললাম তাহলে এই যে বলছিল যে এরকম মানে যজ্ঞ টজ্ঞ হোম টোম করতো, তখন আমাকে বললো যে আরে বলো না, আমার শ্বশুর মশাই টুকটাক করতো, ঠিক আছে, ও কি করতো কি সব, অনেক সময় এরকম মানে ফাটাফাটা বলি ফলি দিতে ঘরের মধ্যে, হ্যাঁ, সেই যাতা কাণ্ড। আমরা তো তখনও তো ওর মা বিয়ে হয়ে আসেনি, এরকম সে অনেক কিছু আমাকে বলেছিল। তো মানে তার যে সারাংশ যেটা আছে সেটা হলো গিয়ে যে এই যে লোকটি যে আছে তার কথা বলা হচ্ছে, হি ওয়াজ কাইন্ড অফ এক্সপার্ট ইন শতকর্ম, বুঝতে পারলে, মানে মারানো চটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তুমি লক্ষ্য করে দেখো যে এই যে আগুনে যে পুড়ে যাওয়া, বা যে রেলে কাটা পড়া, ঠিক আছে, তো বা আমার চোখের সামনে আমি যে মেয়েটাকে যেভাবে দেখেছিলাম সেই জিনিসটাতে, এগুলো কিন্তু ওরকম দিকেই মানে ইন্ডিকেট করে যে মারণের প্রতি বেশি করেছে। হ্যাঁ, এবার তখন আমি বললাম যে আপনার কুলুগুরু গাছটা নিয়ে কি বলেছে, তখন আমাকে বললো যে উনি আমাকে আমাদের বাড়িতে এসে ঢোকে বলেছিলেন যে ওই যে গাছটা যে আছে, ঠিক আছে, তো ওই গাছটা মানে ওই যে বাসস্থান ও আগে থেকে ঠিক করে রেখেছিল ওই গাছটা পুঁতে, যে আমি ওখানে থাকবো, তাই জন্য গাছটা কাটা জরুরি। তখন আমার দাদা কাটছেন না কেন, আরে আমার তো
তোমার যে উপরে যে ওর ভাই, মানে আমার যে হাজবেন্ডের ভাই আছে, সেই তো দিচ্ছে না এগুলো করতে। হ্যাঁ, গাছটা কেটে ফেটে ফেললেই তো হয়। সে বলছে নাকি এখানে বাড়িটা একদম ভেঙে ফেলবে, ভেঙে ফেলে সব গাছ ফাছ উপরে ফেলবে, তারপরে এটাকে প্রমোটারি করবে, আমরা অন্য কোথাও শিফট টিপ করে যাবো। সেটা কবে? তখন বলছে সেটা তো অনেক দেরি টেরি আছে, কিন্তু এতদিনে কেটে ফেলা উচিত। হ্যাঁ, তো এই তখন কথাবার্তায় এই এই জিনিসগুলো বললো, ঠিক আছে। তো তখন আমি বুঝলাম যে ব্যাপারটা সেটা হলো গিয়ে যে এই যে ব্যক্তি যে আছে না, এই ব্যক্তি যে আছে, এই ব্যক্তি কি প্ল্যানিং তুমি ভাবো, মানে কি লেভেলের প্ল্যানিং। মানে সে কোনো না কোনো ভাবে প্রেডিক্ট করতে পেরেছিল যে তার দিন গড়িয়ে এসছে। সেই জন্য সে আগে থেকে ওখানে বেল গাছ রাখার ব্যবস্থা করেছিল ওই বাড়িতে। এবং নিশ্চয়ই সে যখন নিজে হাতে বেল গাছটা লাগিয়েছে, নিশ্চয়ই তার কিছু উদ্দেশ্য ছিল। আউট অফ দ্য কনটেক্সট এরকম একটা অগ্নিকোড়ের মধ্যে সেপটিক ট্যাঙ্কের পিছনে সে হঠাৎ করে একটা বেল গাছ লাগাতে যাবেই বা কেন? বাড়িতে কিছু ছিল না। এবং ওই যে বেল গাছটা আছে, বেল গাছে আমি জিজ্ঞেস করেছিলাম পরবর্তী, মানে ওদেরকে যেত, বলছিল কোনোদিন ফল হয় না বেল গাছটায়। একটা বেল গাছ সে 2006 লাগানো হয়েছে, তাতে মানে 2019 অব্দি কোনো ফল হয়নি। মানে অবাস্তব না ব্যাপারটা? অসম্ভব না? লেবু গাছেও ফল হয়ে যায়। এমনি বেল গাছে ফল হতে 8 থেকে 12 বছর টাইম লাগে, বাট তারপরেও ফল যখন হয়নি। এবং ওই গাছটা চিরকালই মানে একটু রুগ্ন টাইপের, বুঝতে পারলে তো? চিরকালই এত বেশি পাতা ফাতা কোনোদিন ছিল না। ওরা বাড়িতে শান্তি সস্তায়ন কিছু করায়নি যখন এত প্রবলেম? বাবা, শান্তি সস্তায়ন করার চেষ্টা করেছিল, দেয়নি তো করতে। সে করতেই দেয়নি, ও ছাদে করার চেষ্টা করেছিল, জানো? ও ছাদের মধ্যে করার চেষ্টা করেছিল, সেই মানে নানা রকম উপদ্রব হয়েছিল। সেসব আমাকে খুব খুলে কিছু বলেনি, ঠিক আছে। আমি আউটসাইডার, আমাকে অত কিছু বলবে বা কেন? যেটুকু হয়তো আমার জানার জন্য দরকার, যেটুকু আমি কথাবার্তা বলেছিলাম সেটুকু বলেছিল। কিন্তু তুমি 1.5 বছর ওখানে পড়িয়েছিলে, ঠিক আছে, যেটা বললে, তো তুমি কন্টিনিউ করো, তো তোমার প্রবলেম। এবং তুমি জানো যে ওই দুই ভাইয়ের এত বাজে মতি, ওরা কোনোদিন নিজের পিণ্ডদান অব্দি করেনি বাবার। দেয়নি, আবেশের মধ্যে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মানে যতবারই বউরা গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেছে, ততবারই বউদের সাথে বিরাট ঝামেলা করেছে। কেন এখন আমি বুঝবো আমার বাবা কি করবে না করবে, এরকম টাইপের মানে করেনি তারা। এবং এই যে কুলগুরুর যে ব্যাপারটা, কুলগুরুকেও কিন্তু যে বড় ভাইয়ের যে বউ আছে, সে বাইরে থেকে ডেকে নিয়ে চলে এসেছিল যে আমাদের বাড়িতে এরকম গন্ডগোল আছে, আপনি এসে দেখুন, ঠিক আছে। পরবর্তীকালে আমি তো মানে যেগুলো জানলাম, সেগুলো জানার পরে এটা আমি বুঝতে পারলাম যে কোনোভাবে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তি মারা যাওয়ার পরেও তার যে তন্ত্র ক্ষমতা বা তার যে ক্রিয়া করার যে ক্ষমতা, সেটা কোনোভাবে রিটেন করেছিল। এবং মানে সে এত সাংঘাতিক রকমের তার যে ক্ষমতা ছিল, সে নিজেকে প্রিটেন্ড করাতে পারতো যে সে পিশাচ বলে। সে নিজে প্রেত হয়েও যে জিনিসগুলো প্রেতে করতে পারে না, পোল্টারগাইস্ট ফাস্ট এটা অনেক সময় করতে পারে, কিন্তু কারোর ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা, এটা কিন্তু মানে প্রেতের হায়ার লেভেলের পক্ষে যে সমস্ত এন্টিটিরা আছে তাদের ক্ষেত্রে সাধারণ দেখা যায়। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। আমার অভিজ্ঞতা খুব অল্প, এবং হয়তো অন্য জায়গাতে অন্য কোনো অভিজ্ঞতা আছে, কিন্তু আমি যেটুকু আমার বাড়িতে দেখেছি তাতে আমার এইটা ধারণা হয়েছিল যে প্রেত কিন্তু ইমোশন নিয়ে খেলা করতে পারে না। তারা হয়তো নিজে আসবে, নিজে তোমাকে ধরো কোন রকম ভাবে তোমাকে কোনো ইন্টারাকশন করার চেষ্টা করবে, কিন্তু তোমার ভেতরে যে সুপ্ত যে জিনিসগুলো আছে, ঠিক আছে, তো সেগুলোকে কিন্তু সাংঘাতিক ভাবে যে জাগিয়ে দেওয়া, অ্যাম্পলিফাই করে দেওয়া, এই ক্ষমতাটা হয়তো, এটা আমার ধারণা যে ওদের কিন্তু ছিল না জিনিসটা। কিন্তু এই যে লোকটি আছে, এই যে মানে সে কি বলবো আর, তুমি 1.5 বছর কন্টিনিউ করলে কিভাবে, বা কেনই বা করলে? করলাম তার কারণ হলো গিয়ে যে আমি তোমাকে বললাম না যে আমাকে বলেছিল যে আমি যেটা করতে বলবো সেটা করবি, যেটা করতে বলবো না তার বাইরে তুই কিছু করবি না, ঠিক আছে। তো আমাকে যখন বলেছে তখন আমি ওখানে ছিলাম, ঠিক আছে। তোমার প্রবলেম হয়নি লেটার স্টেজে গিয়ে? পরবর্তীকালে পিছনের সামনে এসেছিল একদম, মানে যখন আমাকে বারবার চেষ্টা করা হলো যে এরকম টাইপের আমাকে মানে ভয় দেখানোর চেষ্টা করা হলো না, তখন একবার আমি ওপেনলি মানে আমি দেখতে পেতাম অনেক সময় সামনে আছে, ঠিক আছে। তো আমি ইগনোর করতাম, এরকম পঞ্চাক্ষরী মন্ত্র করতে করতে মনে করতাম যে এতদিন যখন কিছু করতে পারিনি আর কিছু করতে পারবে না, ঠিক আছে। উইচ ইজ ট্রু। আমি তোমাকে বলি, ওর যদি কিছু করার থাকতো অনেক জায়গায় করে ফেলতো, তাই না? এবং এইখানেই গুরুর মাহাত্ম্যটা খুব বেশি আছে। যে আমার মনে হয় যে যখন কোনো মানুষের জীবনে গুরু আসেন, তখন গুরু সব জায়গা থেকে রক্ষা করেন, গুরু রেসপন্সিবিলিটি হয়ে যায় তখন। হ্যাঁ, কারণ দেখো যে এইভাবে মেয়েগুলোকে মারা হয়েছে, এবং আমি খুব একটা অদ্ভুত ভাবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ছেলেটাকে তো মারা হয়েছিল, মানে তার যে মেয়েটা যে হাজবেন্ড ছিল তাকেও তো রেলে কাটা পড়া হয়েছিল, তাহলে আমাকে তো অনেক জায়গায় সে কোনো ক্ষতি করে দিতে পারতো, সে কোনো ক্ষতি করতে পারেনি কেন?
নিশ্চয়ই আমার ওপরে কারোর আশীর্বাদ ছিল এরকম টাইপের, তাই জন্য সেই জিনিসগুলো করতে পারিনি। কিন্তু পরবর্তীকালে আমি একবার একবার গেছিলাম যখন উপরে গিয়ে তখন আমি বলতাম যে এই মানে ভদ্রমহিলা যেহেতু আমাকে অনেক কিছু বলে ফেলেছিল, হ্যাঁ, তো পরবর্তীকালে ভদ্রমহিলার সাথে এবং তোর ছেলের সাথে অনেকটাই সম্পর্ক সাবলীল হয়েছিল, মানে ওরাও খুলে কথাবার্তা বলতো, আমিও মানে সেটাকে এন্টারটেন করতাম। ওরা কোনোদিন সেরকম ভাবে কিছু মানে লুকাতো না বা কিছু না। তো আমি একদিন বলেইছিলাম এই ব্যাপারটা যে আপনার এরকম সাধ্য শান্তি করেন না কেন, তখন বললো কি করতে দেয়নি তো সাধ্য শান্তি। তো সেদিন আমি ওদেরকে বলেছিলাম যে যে একটা লোক এখানে রয়ে গেছে 2006 থেকে, এই এই গাছে একটা লোক রয়ে গেছে, সে ক্রমাগত ননসেন্স করে যাচ্ছে বাড়িতে, এবং আপনাদের যে বাড়িতে যে 2 ছেলে আছে তাদের কারোর মতিগতি হয়নি যে তারা নিয়ে বাবার একটা গতি করুক। তখন বললো না, এদেরকে বুঝিয়ে তো শোনা মানে এদেরকে শুনিয়ে তো বোঝানো যায় না, এরা কিছুতেই যেতে চায় না। যতবারই কোনো না কোনো কিছু একটা আমরা বন্দোবস্ত করি ততবারই কোনো না কোনো ভাবে আটকে যায়। ঠিক আছে, তখনও কিন্তু শুনতে পেতাম আমি যে চারপাশে এরকম খিচখিচ হাসি এরকম করে হাসি, কিন্তু খুব হালকা একটা হাসি, ব্যাঙ্গের হাসি একটা। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। কিউরিও ফাইটে আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথেও যদি এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটে থাকে সেটা আমার সাথে শেয়ার করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, আমাদের যে নতুন পডকাস্টটা আপলোড হয়েছে কৌস্তভ কুমার ইউটিউব চ্যানেলে, সেটা কিন্তু চেক আউট করতে ভুলবেন না। তন্ত্র সম্পর্কিত মারাত্মক একটি ঘটনা এবং তন্ত্র নিয়ে বিশদে ডিটেলসে আলোচনা রয়েছে সেই ভিডিওতে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আপলোড হতে চলেছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটে আরও 2টি এরকম ভয়ানক পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।